নমস্কার, পয়েট্রির পার্থ। আজ একাদশ পর্ব। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি কবি, ভ্রমণ পিপাসু, এক অনুসন্ধিৎসু মনের চিরযুবা, আমার বন্ধু প্রদীপ মজুমদার। প্রদীপ, তোমাকে এই পয়েট্রির পার্থতে স্বাগত। ধন্যবাদ। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, মানে দর্শক শ্রোতা, আপনারা এতদিন যেভাবে পোয়েট্রি উইথ পার্থ দেখে এসছেন, আমরা হয়তো আজকে সেইভাবে চলবো না, কারণ আমরা কৈশোরোত্তীর্ণ সময়ের বন্ধু এবং আমরা রকে যেভাবে আড্ডা দেই, যেভাবে আমরা গুলতানি মারি সেভাবে আড্ডা করবো। এখানে কোনো জ্ঞানের আলাপ টালাপ হবে না, একদম। হ্যাঁ, জাস্ট একটা আড্ডা হবে। আড্ডার ফাঁকে ফাঁকে হয়তো এক দুইটা কবিতা আসতে পারে, এতে আপনারা হতাশ হতে পারেন, কিন্তু এভাবেই চলবে আজকে। একদম। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, নয় নয় করে 10টি পর্ব পেরিয়ে আমরা পয়েট্রি পার্থর আজকে একাদশতম পর্বে এসেছি। আর একটা বিশেষ অনুষ্ঠান আজকে এই কারণে, এতদিন পর্যন্ত আমরা যাদের সঙ্গে আলাপ আলোচনায় মেতেছিলাম প্রতি রবিবার এই দুপুর 12টার থেকে, সমাজের বিশিষ্ট মানুষরা এসছেন। তারা অনেকেই আমার থেকে বয়সে বড়, শ্রদ্ধেয় মানুষ। শুধু সৌভিক বাগচি এসছিলেন, হয়তো বয়সে উনি আমার থেকে সামান্য ছোট। আর আজকে একমাত্র একটা পর্ব হতে যাচ্ছে একদম সমবয়সী আমার বন্ধু, সেই কৈশোর বেলায় যার সাথে পরিচয়, সেই প্রদীপ মজুমদার। আপনারা সবাই যাকে কবি প্রদীপ মজুমদার বলে জানেন, তার একটা ডাক নামও আছে। সেই নামটা প্রদীপ থেকে কোনো অংশে কম না। আমি বলে দিই উৎপল। আমি সেই ছোটবেলা থেকে প্রদীপ মজুমদারকে উৎপল বলেই ডাকি। যাই হোক, আজ কখনো কখনো প্রদীপ আসবে, কখনো কখনো উৎপলও আসবে। তো প্রদীপ, তুমি মূলত কবি, এটা তো মানো? মূলত মানুষ। তা তো নিশ্চয়ই, কবিরাও মানুষ। তা কবিতা লেখার যে শুরুটা, এটা আমাকে অবাক করে। কারণ আমি তোমাকে বেশ ছোটবেলা থেকেই জানি, হয়তোবা উদয়পুর থেকে সবে এসছো আগরতলায়। আমি বন্ধুদের উদ্দেশ্যে আর একটু ইন্ট্রোডাকশন হিসেবে বলি, ওর কাকা, ওর জীবনে যে মানুষটার অবদান অনেকটা, এবং ও বিভিন্ন সময় স্বীকার করে এবং লেখালেখির মধ্যেও এসছে, ডাক্তার কালীপদ মজুমদার আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। ডাক্তার কাকু যখন রিটায়ারমেন্টে এসছেন, পাড়ার একটা চায়ের দোকানে বসে অবসর সময় আড্ডা দিতেন। মাঝে মধ্যে কাকার পাশে নিয়ে আমাকে বসাতেন, বসিয়ে একদম ব্যক্তিগত কথাবার্তাও হতো। তো সেই সুবাদে উৎপল ওই কাকার বাড়িতে থেকে পড়াশোনা করতো একটা সময়। আর তখনই ও আমার বাড়িতেও যেত, আমিও ওর বাড়িতে আসতাম। যে কথাটা আমি বলি, আমি জীবনে যে কয়েকজন বিচিত্র বিচিত্র মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, ছোটবেলা থেকে বাড়ির বাইরে বাইরে অনেকটা সময় আমার কেটেছে, হাজারো মানুষের সঙ্গে, হাজারো ব্যক্তিত্বের সঙ্গে, হাজারো চরিত্রের সঙ্গে পরিচয় হয়েছে, এমন একটি মানুষ। আমি জীবনে যে কয়েকজন মানুষকে গোছানো মানুষ দেখেছি, ওয়ান অফ দেম সেই ছোটবেলা থেকে। ওর পড়ার টেবিল সাজানো গোছানো, বইগুলো যেখানে যেটা রাখার, হয়তোবা যে খাতাটায় লিখেছে সেই খাতাটাকে পরিপাটি করে রাখা, তার পোশাক আশাক আর সুস্বাস্থ্যের অধিকারী সেই ছোটবেলা থেকে। তাই আমি বলবো, কবিরা একটু বোহেমিয়ান হয়, একটু এলেবেলে হয়, বহিরঙ্গের জীবনে সে কখন কি করে খেয়াল থাকে না। বিভিন্ন বিখ্যাত কবিদের ক্ষেত্রে আমরা এটা দেখি। এটা মার্কেটিং, এটা এটাই যে এলেবেলে হওয়া, বহিমিয়ান হওয়া, এটা হচ্ছে কবিদের মার্কেটিং। তো তোমার ক্ষেত্রে সেরকম মার্কেটিং? না, তোমার মার্কেটিং এর দরকার নেই আমার। আসলে আমি অ্যাকচুয়ালি যা আমি তাই আর কি। অনেক এলেবেলে বহিমিয়ান অগোছালো কবিদের দেখা গেছে ওদের বাস্তব জীবনে, লেখালেখির জীবনে ওরা অত্যন্ত গোছানো। লেখালেখির ব্যাপারে তো কবিরা গোছানো থাকতেই হবে, না হলে লেখালেখিটা হবে না। তো তোমার ক্ষেত্রে আমি এবার যে জিজ্ঞেস করছিলাম যেটা, যে তুমি মূলত বিজ্ঞানের ছাত্র, এবং বিজ্ঞান নিয়ে তোমার পড়াশোনার পরে তুমি চাকরিও একটা পেয়েছিলে, আমি যদ্দূর জানি আজকে তুমি ব্যাংকার। কিন্তু প্রথম জীবনের যে কর্মজীবন শুরু তোমার শিক্ষকতা দিয়ে, ত্রিপুরা সরকারের অধীনে একটা শিক্ষকতার চাকরি তুমি পেয়েছিলে এবং বোধহয় বছর দেড় দুয়েক করেছিলে। কোন জায়গায় প্রথম পোস্টিং ছিল? বছর দেড়েক এক জায়গায় ছিলাম, নোয়াবাদী, পশ্চিম নোয়াবাদী। তো সেখান থেকে শিক্ষকতার চাকরি ছেড়ে এই দিক পাল্টানোটা কেন? না, আসলে
শিক্ষকতার চাকরিটা আমি পেয়েছিলাম বাই চান্স, এবং এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আচ্ছা, তো কয়েক মাস যেতে না যেতেই আমার মনে হয়েছিল যে এই চাকরিটা আমার জন্য ঠিক নয়, মানে আমি পারবো না এটা করতে আর কি। কারণ এটা নানান রকমের ইকুয়েশন চলে এসব ব্যাপারগুলো ওই জায়গাগুলিতে। ওইটাই কারণ বেরিয়ে এলাম আমি এবং আমার এক বন্ধু, দুজনে মিলে আমরা তখন ওই ব্যাংকের পরীক্ষা এবং নানা রকম পরীক্ষা টরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে, হ্যাঁ কিশোর, প্রস্তুতি নিতে শুরু করলাম। তো ও এখন সেন্ট্রাল ব্যাংকে আছে, আমি স্টেট ব্যাংকে আছি। যাই হোক, এটা পেশাগত জীবন, এটা অন্য ব্যাপার। এটা একটা ব্যাপার। এবার আমি দেখছিলাম যে যে উৎপলকে আমি চিনতাম ছোটবেলায়, তখন আমি সাহিত্যের প্রতি আমার একটা ভালোবাসা তখন থেকে হ্যাঁ, ছিল। আমার একটা কথা মনে আছে, আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, পোয়েট্রি উইথ পার্থ মানে এই নয় যে শুধু পার্থ বলবে আমরা উত্তর করব। আমরাও পার্থকে মানে ইন্ট্রোডিউস করে দিতে পারি। আর যেহেতু আমি দায়িত্বটা নিতেই পারি, কারণ আমি পার্থকে যেহেতু অনেকদিন আগে থেকে চিনি। আমি পার্থকে প্রথম দেখি, আমার তখন কবিতার সঙ্গে কোনো যোগসূত্র নেই। হ্যাঁ, সাহিত্য পড়ি মানে কি, স্বপন কুমার, কালনাগিনী, দস্যুমোহন সিরিজ, মাসুদ রানা, এগুলো পড়ছি। তো সেই অর্থে এগুলো সুসাহিত্যের মধ্যে পড়ে না। তো ওই সময়ে আমার ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট খেলতাম। তো ক্রিকেটের মানে আমাদের একজন শঙ্করদা ছিলেন, একজন যে ক্রিকেট পাগল। ও আমাকে বললো, চলো একটা ছেলে এসছে আমাদের এখানে, আমাদের পাড়ায়, ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বাইরে থাকতো, ও বাড়িতে এসে তো আমার কাছে নিয়ে গেলো। আমার প্রথম কোশ্চেনটা পার্থ আমাকে যেটা বলেছিল যে, পার্থবোধ তখন কোনো একটা লেখালেখির মধ্যে ছিল যে, তুমি কি কবিতা পড়ো? আমি বলছি না। এবং পার্থ বললো, তুমি কবিতা শুনবে, আমি একটা লেখা শোনাই। তো পার্থর সঙ্গে আমার প্রথম পরিচয়টা হয়েছিল কবিতা দিয়ে। ওর বাসায় ওর একটা নিজস্ব রুম ছিল, ওই রুমের মধ্যে। তো তখন কিন্তু কবিতার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, মানে সেই অর্থে সাহিত্য পাঠেরও আমি খুব ভালো ছাত্র। হ্যাঁ, এটা 87 হবে, 87, 88 এই সময়টা হবে। তো এই হচ্ছে পার্থ, এবং পার্থ তখন থেকে কবিতা পড়ে, এবং ও বোধহয় তখন কলকাতায় থাকতো, এবং ওইখানকার যে সার্কেলের সঙ্গে ওর মেলামেশা ছিল, ওরা সাহিত্য চর্চা করতো, কবিতা লিখতো। তো এবং পার্থ ওই সময় থেকে কিন্তু কবিতা লেখে, যদিও পার্থ ত্রিপুরা রাজ্যে কবি হিসাবে পরিচিতি পেয়েছে অনেক পরে, আমার জানা মতো অনেক পরে, যা আরও অনেক আগে পাওয়া উচিত ছিল। এবং পার্থ সিরিয়াসলি কবিতাটা করতো। এবার আমি বলি, কাকুর সুবাদে বা ক্রিকেটের সুবাদে, আমিও ক্রিকেট খুব ভালোবাসতাম। আমরা মিলে খেলেছি অনেক। আর শঙ্কর তো নো ডাউট, শঙ্করের কথা এসছে, আমি নস্টালজিক হয়ে গেছিলাম একটা মুহূর্তের জন্য। খুব ভালো ক্রিকেট খেলতো, হয়তো বা সুযোগ পেলে অনেক বড় জায়গায় যেতে পারতো। তা আমি বলছিলাম, এই আমাদের সেই উৎপল, সেই কবিতার প্রেমে কি করে পড়লো? আমি তোমার লেখালেখি পড়তে গিয়ে দেখছিলাম যে তুমি উদয়পুরে ছোটবেলায়, তোমার তখন নিতান্তই বাল্য অবস্থা বা কৈশোর, তোমার একজন মুসলমান বন্ধুর সঙ্গে তুমি সাইকেল করে কোথায় পালাচ্ছ, পাড়ায় একটা গন্ডগোল হয়েছিল পুলিশের অ্যারেস্ট এড়ানোর জন্য। তো সেখানে তুমি প্রকৃতির কাছে গিয়ে স্তম্ভিত হয়ে গেছো, দাঁড়িয়ে আছো। তোমার মনে হচ্ছে যে তোমার কবি সত্তা বোধ তখন থেকে কিছু কিছু পরিমাণে জাগ্রত হচ্ছিল, বা তোমার একটা ভিতরে একটা এমন মানুষ ছিল যে মানুষটার কাছে ওই প্রকৃতি, ওই রাস্তাঘাট, ওই নিস্তব্ধতা তোমাকে গ্রাস করছিল, তোমার আটকা রেখেছে। এই যে এই ফিলিংটা তুমি আক্ষরিক করতে কবে টের পেলে যে না, আমাকে কবিতা লিখতেই হবে? না, কবিতা লিখতে হবে এই জিনিসটা অনেক পরে এসছে, কিন্তু আমি যখন এখন ভাবি, পেছন দিকে ফিরে যখন ভাবি, তখন আমার মনে হয় যে আমার বড় হওয়ার মধ্যে আমার পরিবার, আমার স্কুল, আমার ফ্রেন্ড সার্কেল, এবং আমি যেখানে থেকে বড় হয়েছি, যেমন কবিতার মধ্যে যে বিষয়টা নিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করি সেটা হচ্ছে প্রকৃতি। তো এই প্রকৃতি আমি জন্মকাল থেকে পেয়েছি, জন্মের পর থেকেই পেয়েছি। প্রকৃতির মধ্যে আমি বড় হয়েছি, এটা খোলামেলা পরিবেশ ছিল, গ্রামীণ পরিবেশ ছিল। তো আমি এখন বলতে চাই যে আমার ঠাকুরদা খুব পড়তেন। আমার বাবার সংগ্রহে বেশ কিছু বইপত্র ছিল, এবং আমি যখন ক্লাস 8 বা 9, তখন ওই বইয়ের মানে গুপ্তধনের মধ্যে আমার হাত পড়ে। আচ্ছা, হ্যাঁ, হাত পড়ে, কিন্তু আমি ওইখান থেকে শুধু একটি বই নিয়েছিলাম, আমার এখন মনে পড়ে, এটা দস্যুমোহন অমনিবাস, মানে ডিটেকটিভ বই। হ্যাঁ,
কিন্তু ওইখানে আর বাদ বাকি যে বইগুলো ছিল এগুলোর মধ্যে বঙ্কিম, শরৎ, শেক্সপিয়ারের নাটকের অনুবাদ, ওই সময়ের কিছু লিটল ম্যাগাজিনের শারদীয় সংখ্যা এগুলো ছিল। তো এইগুলো বিক্ষিপ্তভাবে আমি স্কুলের সময় আমি পড়েছি, কিন্তু এগুলোর জন্য খুব বাধাও আমি পেয়েছি পারিবারিকভাবে, যে এগুলো পড়ার এখনো সময় হয়নি। যত বাধা পেয়েছি তত বেশি পড়েছি। তারপরে স্কুলের লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় আমার উপর কাজ করেছিল সেটা হচ্ছে আমাদের স্কুলের পরিবেশ। আচ্ছা, রমেশ স্কুল। হ্যাঁ, রমেশ স্কুল। আমি উদয়পুর রমেশ স্কুলে পড়তাম, এবং রমেশ স্কুলে তখন একটা নিয়ম ছিল, প্রত্যেক ক্লাসের একটা ওয়াল ম্যাগাজিন হতো প্রতি বছর, প্রত্যেক ক্লাসে। প্রত্যেকটা ক্লাসের। আচ্ছা। যেমন প্রত্যেকটা ক্লাসের 4টা করে সেকশন থাকতো, 6 4টা সেকশন, 7 4টা সেকশন, এরকম। তো প্রতিটা সেকশনের ওয়াল ম্যাগাজিন থাকতো। এবার এই সারা বছরের ওয়াল ম্যাগাজিনের যে লেখাগুলো, বাছাই করা লেখাগুলো দিয়ে স্কুলের বার্ষিক সুবিনিয়ারটা হতো। হ্যাঁ, তো ফলে ওই ওই ম্যাগাজিনগুলিতে নিজেদের লেখা যাবে, কারো ছবি যাবে, এইটা আমাদের একটা আগ্রহ হিসাবে কাজ করতো। এবং রমেশ স্কুল থেকে লেখালেখির অনেক লোক বেরিয়ে এসছে। আমি বলবো তো মূল কারণটা হচ্ছে এইটা আর কি। তুমি যেমন ছোটবেলায় মানে ত্রিপুরা বিখ্যাত একটি স্কুল রমেশ স্কুলের ছাত্র, আমিও সেভাবে সৌভাগ্যক্রমে নেতাজি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলাম। তাই আমাদের ওইখানেও একটা কালচারাল ব্যাপার ছিল, ম্যাগাজিন হতো, লেখালেখির একটা ব্যাপার ছিল। কিন্তু এরকম প্রতি ক্লাসের প্রতি সেকশনে এরকম লিটল ম্যাগাজিন, এটা সত্যি মানে কৃতিত্ব দেওয়ার মতো। হ্যাঁ, এইটা কিন্তু একদম রিচুয়ালি আমরা দেখেছি, ক্লাস 6 থেকে দেখেছি। এবং আরেকটা জিনিস হতো, প্রেয়ার লাইনে যখন অ্যানথাম শেষ হতো, তখন একটা 2 মিনিটের একটা খবর পড়া হতো। আচ্ছা। আমার পরিষ্কার মনে আছে, এখন যে হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র, বেশিরভাগ খবর উনিই পড়তেন। ওনার ভয়েস টেজ ভালো ছিল। খবর পড়ছে সুভাষিস তলাপাত্র, আর তখন খবরের শিরোনাম বেশিরভাগ থাকতো ভিয়েতনাম। আচ্ছা। হ্যাঁ, এতে কি হতো, ওই 2 মিনিটের খবরে যারা রেডিও শুনছে না, পত্রিকার তো সেরকম প্রচলন তখন ছিল না, এখনকার মতো মিডিয়া নিউজ এগুলো ছিল না, আমরা জেনে যেতাম সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে ওই খবরের 2 মিনিটের বুলেটিন। এটা তো অসাধারণ একটা জিনিস। এটা একটা শিক্ষার, কিন্তু এটা মানে আমাদের স্কুল আমাদের মগজে ঢুকিয়ে দিত সারা পৃথিবীতে ইম্পর্টেন্ট কি জিনিস হচ্ছে। সুভাষিস তলাপাত্র স্যারকে কি তুমি স্কুলে পেয়েছিলে? আমি স্কুলে পেয়েছি। আমি যখন ক্লাস 6, উনি তখন ক্লাস 11 বা 12। সুভাষিস তলাপাত্র, দাদা মোহন জমাতিয়া, ওদের আমি পেয়েছি। তোমাদের রমেশ হাই স্কুলের ছেলেমেয়েরা অনেকেই যারা পরবর্তী জীবনে সারা অনেকে এসছে। এবার সেখান থেকে তোমার কবিতার প্রতি আস্তে আস্তে একটা ভালোবাসা চলে এসেছে। এটা হয়তো অবদমিত হিসাবে ছিল। আমি কিন্তু প্রথম দিকে, আমার যতটুকু মনে পড়ে, আমি একটা ছোট গল্প লিখেছিলাম, এবং পরবর্তী সময় আমি যখন কলেজে পড়ি তখন একটা উপন্যাস লিখেছিলাম। এবং বলছিলে যে কাশীপুরে থাকার সময় তুমি একটা উপন্যাস, তখন আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেলে যারা ছিল ওরা ওইটা নিয়ে পড়েছে আর কি, অনেকেই পড়েছে। ওই লেখাটা কোথায় জানি না, এখন কোথায় আছে জানি না। তো কবিতার সঙ্গে কিন্তু সেরকম ভাবে যায়নি। কবিতার ব্যাপারটা এসে আরো অনেক পরে। হঠাৎ করে 2000 সালের দিকে আমার কবিতা ভালো লাগতে শুরু করে, এবং আমি দেখলাম যে আমার একটা ডায়েরি লেখার অভ্যাস ছিল। তা আমি দেখলাম যে ডায়েরির মধ্যে আমি কবিতা লিখছি। আচ্ছা। হ্যাঁ, তখন আমি বেলুনিয়াতে থাকি, একা থাকি, পড়াশোনা এবং সুযোগ ছিল বেশি, ওইভাবে শুরু হয়ে যায় আর কি। তো ওই সময় থেকে এটার প্রস্তুতিটা অনেক দিন চলে, কিন্তু লেখালেখিটা শুরু হয় অনেক পরে। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন লেখালেখি করতে আসছে, নতুন প্রজন্মের অনেকের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে ওদের পড়াটা কম হয়, যে পড়ার প্রতি, বিভিন্ন জিনিস পড়ার প্রতি যে আগ্রহ সেটা কম, লিখে ফেলতে চায়। বা যারা মোটামুটি পরিণত বয়স্ক অনেকে লিখছেন, যাদের পড়ার পরিধি কম, সেই ক্ষেত্রে হলপ করে একটা কথা বলা যায়, প্রদীপ মজুমদার অসাধারণ এক পাঠক। তার পড়ার গভীরতা, ব্যাপ্তি প্রচন্ড। এখনো রোজ সময় করে, প্রচুর সময় পড়াশোনার জন্য দেয়। ব্যস্ত জীবন, ব্যাংকার মানুষ, বন্ধু বৎসল, আমি সে ব্যাপারে পড়ে আসছি। এটা পরিবার চালিয়ে তারপর পড়ার প্রতি এই যে সময়টুকু দেওয়া, তুমি কি এটাকে বাছাই করে নাও যে এই সময়টা আমি পড়বো? না, এটা ঠিক এরকম না। পড়াটা আসলে এখন একটা নেশার মতো হয়ে গেছে।
আর এইটা এই পড়ার নেশার জন্য আমার কয়েকজন অগ্রজ আমাকে অনুপ্রাণিত করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পল্লব ভট্টাচার্য। আচ্ছা। আমি শুরুর দিকে, লেখালেখির শুরুর দিকে আমি ঘটনাচক্রে দুজনকে আমি পেয়েছিলাম, চারজনকে পেয়েছিলাম। প্রথমে পেয়েছিলাম বাঁধন চক্রবর্তী, যে প্রথম আবিষ্কার করে যে আমি লেখালেখি করি। বাঁধনবাবু আমাদের বাসায় যেতেন, তখন কথা প্রসঙ্গে আমি ওনাকে খাতাপত্র দেখাই। তো তারপর আমি তখন বিলোনিয়াতে থাকতাম। বিলোনিয়াতে 15 দিন অন্তর অন্তর গল্পকার হরিভূষণ পালের নেতৃত্বে একটা সাহিত্যের আড্ডা হতো। স্কুলের মধ্যে স্কুলের মধ্যে মুহুরী তট নামে একটা সাহিত্যের আড্ডা হতো। এবং ত্রিপুরা রাজ্যের লেখালেখি করে এরকম বিশিষ্ট জনেদের 90% লোক এই সাহিত্যের আড্ডায় কখনো না কখনো গেছে। এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং পরের দিন দৈনিক সংবাদে এটার একটা নিউজ বেরোতো যে গতকালকের মুহুরী তরটের আড্ডায় কারা কারা ছিলেন, ওইখানে কি কি ধরনের আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত একটা নিউজ থাকতো। ওই আড্ডাটায় আমাকে বাঁধনবাবু আমাকে ইন্ট্রোডিউস করে দেন। তখন তুমি বিলোনিয়াতে পোস্ট? তখন আমি বিলোনিয়াতে পোস্টেড, ব্যাংকে ঢুকে গেছি। আর ওই সময় বিলোনিয়াতে ডিসি হিসাবে পল্লব ভট্টাচার্য চাকরিতে জয়েন করেন। তো পল্লবদার সঙ্গে দেখা হওয়া, ওনার সঙ্গে ইন্ট্রোডিউস, এবং তারপর কবিতার প্রতি মানে মনোযোগী হওয়ার ব্যাপারে একটা বিশেষ ভূমিকা ওনার আমার প্রতি ছিল। এবং পড়াশোনাটা যে কিভাবে করতে হয় এবং কিভাবে এগুতে হয়, এটার মধ্যে যে একটা বিষয় নির্বাচনের ব্যাপার আছে, এটা আমাকে উনি বলেছিলেন। এটা আমাকে একটু বলো, অনেকে জানতে চায়, ছোট ছোট যারা বয়সে ছোট বা নতুন এসছে লিখতে, অনেকে আমাকে এরকম প্রশ্ন করে যে আপনারা তো সবাই বলেন পড়াশোনা করো, পড়াটা কি করব, কোত্থেকে শুরু করব, কি কি পড়া উচিত, এই ব্যাপারে যদি একটু বলো। এই ব্যাপারে আলোচনা হয় না। যেমন আজকে যারা শুনছে দূর দূরান্ত থেকে, অনেক ছোটরা যারা কম বয়সী বা লিখতে এসছে বা লিখবে এরকম, বা অনেকে লিখছে অনেকদিন ধরে, পড়তে চাইছে, কি পড়বো? পড়াশোনার ব্যাপারটা আমার মনে হয়, বা আমি যতটুকু বুঝেছি, প্রধান দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমার আগে যারা লেখালেখি করেছে তারা কি লিখেছে, মানে বাংলা ভাষার ইতিহাসটা বা যে কোনো ভাষার ইতিহাস তো দীর্ঘ ইতিহাস। এখানে অনেকেরই শ্রম আছে, অনেকেরই মেধা আছে। তো এর মধ্যে কিছু গ্রহণযোগ্য, কিছু গ্রহণযোগ্য না। এটা কাল, কিন্তু কালের একটা ছাঁকনি আছে, বাছাই করে দেবে। একদম একদম দারুণ কথা। ঠিক আছে। তো গত 50 বছরে বা গত 100 বছরের ক্লাসিক লেখালেখিগুলো যদি তুমি বাছাই করতে যাও, তখন দেখবে যে অনেকের লেখালেখি আসছে না, বাট তুমি নিজে বাছাই করতে পারছো যে এই বইটা আমাকে পড়তে হবে। একটা হচ্ছে পড়াশোনাটা আমি করব, আমার আগে কি লেখা হয়েছে, এই যেই ভাষায় আমি লিখছি সেই ভাষার বেসটা কি, আমি কোথায় দাঁড়িয়ে লিখছি, কোথায় দাঁড়িয়ে আমাকে আরো সামনের দিকে যেতে হবে। না ধরো অনেকে এরকম, তুমি বললে আমি শেষ করি। একটা 2 নম্বর হচ্ছে আমার কন্টেম্পোরারি মানে ভাষাভাষী অঞ্চলে এই ভাষায় আর কি কি কাজ হচ্ছে, এইটার জানার জন্য পড়াশোনা করতে হবে। তো সেটা অনেকটাই লিটল ম্যাগাজিন এক সময় করে দিত। এখন তো বই প্রকাশ এবং এগুলো অনেক ইজি হয়ে গেছে, আমাদের কাছে চলে আসে। সোশ্যাল মিডিয়াও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তো পড়াশোনাটা এই কারণে করতে হবে যে পড়াশোনা করতে গেলে প্রথমেই আমার ভাষার যে ক্লাসিক যে লেখালেখিগুলো আছে, এটা কি গল্প, কি উপন্যাস, কি কবিতা, হ্যাঁ, বা কি প্রবন্ধ, এগুলো পড়ে ফেলতে হবে। এইটা আমি এই বক্তব্যটাই আমি প্রথম পল্লব ভট্টাচার্যের কাছ থেকে পাই, এবং উনি ওনার সংগ্রহ থেকে আমাকে অনেক বই পড়িয়েছিলেন। আচ্ছা। এবং এটা একটা দারুণ আর কি, মানে আমাকে ফোন করে বললো লিখছেন কিছু, আমি বললাম হ্যাঁ লিখছি। লেখালেখিগুলো নিয়ে বিকালে আসেন, লেখালেখিগুলো নিয়ে ওনার কাছে গেলাম। উনি পড়লো হয়তো 4-5টা লেখা, ডাস্টবিনে ফেলে দিল। হ্যাঁ, এটা আমি আবার এই জায়গাটা রিপিট করি। পল্লব ভট্টাচার্যের কাছে যখন পল্লবদা ডাকতেন যে কি লিখেছেন নতুন, প্রদীপ লেখাগুলো নিয়ে যেত, পল্লবদা দেখলো, দেখে ডাস্টবিনে ফেলে দিত। আজকে যারা লিখতে এসছেন, কয়জন এগুলো সহ্য করতে পারবেন বা মেনে নিতে পারবেন, এটা বিরাট শিক্ষা। আচ্ছা, তারপর আমি যেটা করতাম, আমার তাৎক্ষণিকভাবে মন খারাপ হতো,
মন খারাপ দেয় ওনার সঙ্গে আর কি এসব করে লাভ নেই, যেতাম না হয়তো 2-3 দিন, উনি বুঝতেন, উনি কিন্তু আমাকে রাখতেন না রাডারে। আবার 3-4 দিন পরে হয় উনি যেতেন আমার এখানে বা আমাকে ডাকতেন, আসেন এদিকে আসেন। এইবার দ্বিতীয় দিন যে ডাকলেন, উনি আমাকে ধরে ধরে বুঝিয়ে দিতেন যে এগুলো কেন বাতিল করা হয়েছে। আসলে লেখালেখি একটা কবিতার মানে অভিধা, ব্যঞ্জনা, ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, এই যে ব্যাপারগুলো কবিতার মধ্যে কেন দরকার, হ্যাঁ, একটা কাব্য ভাষা জিনিসটা কি, হ্যাঁ, পর্ব, জ্যোতি, এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে ওনার প্রথমে ভার্চুয়াল ক্লাস হতো, মৌখিক ক্লাস, তারপরে একটা বই উনি দিতেন। যখন উনি দেখতেন যে মোটামুটি বিষয়টা আমি বুঝতে পারছি, এবার বিষয়টাকে ডিটেলস পড়ার জন্য একটা বই দিতেন। এই স্কুলিংটা আমি ওনার কাছে পেয়েছিলাম। এটা মানে আমার একটা সৌভাগ্য। এবং আমার পরবর্তী সময়ে আমার বন্ধুরা যারা অশোক প্রবুদ্ধ, ওরা যখন শুনতো এই ব্যাপারগুলো, ওরা বলতো যে পল্লব ভট্টাচার্য এত সহজে কাউকে অ্যাক্সেস দেয় না। এবং আমি এখনও, আজকে প্রায় 20 বছর আগের ঘটনা, 21 বছর হয়ে গেছে, আমি এটা দেখিও যে আসলে এত সহজে কাউকে অ্যাক্সেস দেয় না। তো আমি লেখালেখি নিয়ে এখন খুব নিবিড়ভাবে আলাপ করলে ওনার সঙ্গেই করি এখনও। আর ওই সময় আরেকজনকে আমি পেয়েছিলাম, ওনারও ঘটনাচক্রে পোস্টিং ওইখানে ছিল, সমরজিৎ সিংহ, বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি এবং উপন্যাসিক। এবং সমরজিৎ দা, আমি, পল্লব দা, আমরা কাগজের নৌকা কাগজটাও শুরু করি ওইখান থেকে। কাগজের নৌকাটা কি তোমার উদ্যোগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে পেছন থেকে যারা গাইড করেছিলেন, আমার সঙ্গে সহ সম্পাদনা করেছিলেন প্রথম সংখ্যায়। ওটা কোন ইয়ার ছিল? কাগজের নৌকাটা সম্ভবত 2003 বোধহয়, আমার এখন ঠিক ইয়ারটা মনে নেই, 2003 বা 2 হবে প্রথম সংখ্যাটা। আচ্ছা, তারপর প্রতি বছর একটা করে বেরিয়েছে, এরকম 7টা বেরিয়েছিল 7 বছরে। বন্ধ করলে? বন্ধ করেছি বিভিন্ন কারণ। প্রথম সমস্যাটা হচ্ছে লেখা, ভালো লেখা পাওয়া যায় না। একটা প্ল্যান করলাম যে কাগজের এই সংখ্যাটা এইভাবে করব, এবং এদের জন্য কার কাছ থেকে লেখা পাওয়া যেতে পারে। তো তাদের এবার যোগাযোগ শুরু হলো, কিন্তু যোগাযোগই করে যাচ্ছি, লেখা পাচ্ছি না। তো পরে আমরা দেখলাম যে এগুলো কম্প্রোমাইজ করতে হচ্ছে, সংখ্যাটাকে আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো আমরা নিজেরা বার করব, আমাদের কোনো বিজ্ঞাপন ছাড়া। তারপর আবার লেখকদের নিজেরাও চাকরি বাকরি করি, সব মিলিয়ে মানে আর ভালো লাগছিল না। মানে সমরজিৎ সিনহা, পল্লব ভট্টাচার্য আর প্রদীপ মজুমদার, কাগজের নৌকা, এটা প্রথম সংখ্যা ছিল, প্রথম সংখ্যা। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন জন এসছে, কোনো সময় অশোক এসছে, প্রবুদ্ধ এসছে, স্বপন নন্দী এসছে, মানে সহ সম্পাদক হিসাবে। বিভিন্ন সময় বিভিন্ন জন এসছিল। তো প্রথম দিকে এরা 2 জন ছিল। আজকের দিনের যে ম্যাগাজিনগুলো হচ্ছে, নানা দিক থেকে নানা রকম অভিযোগ আসে যে সম্পাদনার কাজটা এত দুর্বল হয় কিছু কিছু ম্যাগাজিনের ক্ষেত্রে, যে কবিতা বাছাই করা হয় না। হ্যাঁ, সম্পাদনা কম হয়, অ্যাসেম্বলিং হয়ে যায়, মানে বেশি হয়। তুমি বলছো যে সেই মানের কবিতা বা লেখা পাচ্ছি না বলে আমি কাগজের নৌকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, মানের নয়, মানে আমাদের পরিকল্পনা অনুযায়ী তুমি যদি কাগজের নৌকাটা দেখো, মানে প্রথম প্রায় সবগুলি সংখ্যাই আমরা কোনো না কোনো একটা বিষয়কে টার্গেট করে সম্পাদনাটা করেছি। আচ্ছা, যেমন প্রথম সংখ্যাটা ছিল ত্রিপুরার বাংলা কবিতার একটা ইন্ট্রোডাকশন, সিনোপসিস, মানে যা হয়েছিল ত্রিপুরার বাংলা কবিতার 100 বছর। হ্যাঁ, নির্বাচিত কবিতা, এটার উপরে প্রবন্ধ, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটা লেখা। তো এই পরিকল্পনাটা শেষ পর্যন্ত দাঁড়ায় না। তোমার 9 করে অনেকগুলো বই হয়ে গেছে কবিতার। কয়টা টোটাল বই? কয়টা? 11টা। 11টা বই। কবি প্রদীপ মজুমদার এখনো পর্যন্ত 11টা বই করেছে। এবার প্রথম বইটা যখন করলে, তোমার লেখাগুলো ছিল, লিখছো, কি করে মনে হলো যে একটা বই করা দরকার? আচ্ছা, প্রথম বইটা লেখাগুলো বললাম না, ডায়েরির ব্যাপার। কবিতার বই করব, কবিতা লিখব বা করব, এরকম কোনো প্ল্যান ছিল না। বাঁধনবাবু প্রথম আমার ডায়েরিটা পায় আর কি। বাঁধনবাবু প্রকাশনা করত, বাঁধনবাবু বলল ডায়েরিটা আমাকে দিন, নিয়ে উনি বইটা বের করে দিল। এবং এটা হচ্ছে আমার একটা ভুল এই কারণে যে এই বইটাকে আমি অস্বীকার করতে চাই এখন আর কি, কিন্তু বই তো হয়ে গেছে। আমি এখানে একটু যোগ করি, আমার যে কয়েকখানা কবিতার বই বেরিয়েছে, আমি এগুলো কাউকে দিই না, আর আমি পারলে লুকাই।
লুকাই এই কারণে, হয়তো বা আমাকে যদি আজকে দেওয়া হয় যে তোমার এই কবিতাগুলোকে তুমি ছাপাবে কিনা, আমার মনে হয় এর থেকে বোধহয় 10-12টা কবিতা বেশি আর কবিতা ছাপার যোগ্য না। এই সমস্ত কিছুর দায়িত্ব হলো এই তীর্থঙ্কর দাসের। এই যে তোমার প্রথম বই যেভাবে করা হয়েছে, ঠিক সেম টাইপ আমার প্রথম বইটা যেটা কলকাতা থেকে বেরিয়েছিল, সেক্ষেত্রে এমনি অবস্থা। হ্যাঁ, মানে আমার এক বন্ধু এসছে এখানে বেরিয়ে টেরিয়ে যাওয়ার সময় কিছু কবিতা নিয়ে চলে গেছে, বলেও যায়নি, নাম ফাম ওর দেওয়া, ছাপানো ওর, ছাপিয়ে দিয়েছে। তোমার ক্ষেত্রে সেরকম, মানে প্রথম বইটাকে তুমি অস্বীকার করতে চাও। অস্বীকার করতে চাই। এটাও আমি বলবো পরবর্তী প্রজন্মের যারা আছে তাদের কাছে শিক্ষণীয় ব্যাপার। না, আমার আরেকটা জিনিস লিখলাম, হয়, ছাপিয়ে দিলাম, সেরকম না, কিছুটা সময় দেওয়া। যেমন তুমি বলছো যে তোমার আরেকটু ম্যাচিউরড অবস্থায় যাওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল। এরপরে হ্যাঁ, আমার অন্তত আরো প্রথম বইটা বের করার জন্য আরো 10 বছর অপেক্ষা করা উচিত ছিল। বা এটা আমি এখন মনে করি, এই ধারণাটাকে আমিও সম্মান করি। এবং প্রত্যেকটা বই প্রথম দিকের, বিশেষ করে প্রত্যেকটা বই বের হওয়ার পর আমার যেটা মনে হয়েছে, এই বইটার মধ্যে কিছু নেই, আমাকে আবার নতুন করে ভাবতে হবে। এবং আমার যে শেষের দিকের বইগুলো, এইগুলো মানে ভাবনার বিভিন্ন রকমের পর্যায় থেকে এক একটা বইয়ের এক এক রকম ইতিহাস। এমন একটি বইও আছে যে বইটা একদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে, একদিনের ফিলিংসের পরিপ্রেক্ষিতে একটা বই হয়ে গেছে। মানে বিষয়টা একদিনের, পাখির সারাবেলা যে বইটা আর বিষয়টা কি ছিল, একদিনের একটা বিশেষ মুহূর্ত। আমি তোমার কবিতা দেখছিলাম যে কবিতা অনেকে অনেক কিছু নিয়েই লেখে, তুমি বলছিলে যে প্রকৃতি তোমাকে টানে বেশি। আমি দেখছিলাম ক্ষণিকের অভিঘাত, এক একটা মুহূর্ত, যেমন আমাদের স্টিল পিকচারে আসে অনেক সময়, আমরা ছবি তুলি স্টিল পিকচারে, একটা ছবি একটা জায়গায় এরকম একটা অ্যাঙ্গেল থেকে এসছে। তোমার অনেক কবিতার মধ্যে এসছে, হয়তো বা তুমি তোমার ঝুল বারান্দায় বসে আছো, কি একটা দৃশ্য দেখলে, বা একটা পাখি উড়ে গেল, বা একটা মানুষের গতিবিধি, ওই মুহূর্তটাকে কবিতায় উত্তরণ। হ্যাঁ, এটা আমি এটা করি, এটা আমার একটা, এটা আমার খুব ভালো লেগেছে যে প্রদীপের কাছে কবিতা বিষয় নিয়ে, ওই অনেকে যেমন বিষয় কি লিখবো একটা সারাদিন ভাবনার মধ্যে থাকে, একে আমি বলি স্বভাব কবি। তুমি এটা স্বীকার করো আর না করো, যে একটা মুহূর্তকে দেখার সঙ্গে সঙ্গে সেটা কবিতার দিকে টার্ন করিয়ে দেওয়া, এইটা একদিনে হয় না, এটা হয় অ্যাকচুয়ালি। এটা অনেক বিতর্কিত বিষয়, মানে বিতর্কিত এই কারণে যে এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা থাকবে হয়তো। এবার তোমার কবিতার বই প্রতি বছরই আমরা একটা দুটো পাই, এ আমাদের একটা আনন্দের ব্যাপার। না, প্রতি বছর হয় না, যেমন গত বছর হয় নাই কবিতার বই। গত বছর তো কোভিডে সবই বন্ধ ছিল। না, এর আগের বছর একটা গদ্যের বই হয়েছিল, হ্যাঁ, রোদের কনভয়। আমি রোদের কনভয় নিয়ে অনেকক্ষণ কথা বলবো, আমরা আসছি, আমার অত্যন্ত ভালো লেগেছে বইটা। এবং আমি বলছিলাম তোমার লেখালেখির মধ্যে যখন এসছো, তুমি বলছিলে যে আমি দেখেছিলাম যে তোমার যখন হাইলাকান্দিতে তোমার পোস্টিং ছিল, ওইখানে ব্রজেন্দ্র কুমার সিংহ ওনার মতো ব্যক্তিত্বের সান্নিধ্যে গেছো, এবং তোমাকে পুত্র স্নেহ করতেন, পুত্র সম দেখতেন, এবং ওনার যে জ্ঞান, ছন্দ, বাংলা কবিতা, অলংকার, এ সমস্ত নিয়ে তোমার অনেক দিন ওনার সঙ্গে অনেক আলোচনা হয়েছে, পড়াশোনা হয়েছে, গভীরতার মানে অতস্পর্শে উনি তোমাকে ছুঁয়ে দিয়েছেন, এই যে 60টুকু জিবায় পাইয়ে দিয়েছেন। এক্ষেত্রে বলবো ছন্দ নিয়ে তোমার যে একটা ধারণা ওইখান থেকে গড়ে উঠেছে, যে ছন্দটা জানা দরকার। না, ছন্দ নিয়ে ধারণাটা ওইখান থেকে গড়ে ওঠেনি, ওইখানে রিফাইন্ড হয়েছিল চিন্তাভাবনাটা, আরও ম্যাচিউরড হয়েছিল ব্রজেন্দ্র কুমার সিংহের সান্নিধ্যে যাওয়াতে। ছন্দ নিয়ে তো শুরুটা করে দিয়েছিলেন পল্লব ভট্টাচার্য, মানে ছন্দের ব্যাপারটা শুরুটা ওইখান থেকে হয়ে গেছে। এবং ছন্দ নিয়ে যখন আমি চর্চা শুরু করি, এবং আমি এখন পর্যন্ত যাদের সঙ্গে কথা বলেছি, যারাই ছন্দ নিয়ে চর্চা করেছে, 3 থেকে 4 বছর ওরা লিখতে পারেন, যা কিছু লিখতে চায়, ওই যে মাত্রা, সিলেবল, এগুলো পর্ব, এগুলো চলে আসে, মানে মাপা ঝোগার ব্যাপারগুলি চলে আসে। কয়েক মাস আগে তোমার সাথে আমাদের এখানটায় কোথাও দেখা হয়েছিল, আমি বলছিলাম এটা ছন্দ নিয়ে কথা হচ্ছিল, যে লিখতে গেলে এটা সমস্যা হচ্ছে, তুমি বলছিলে ছন্দ নিয়ে নাড়াচাড়া করলে প্রথম কয়েক মাস বা কয়েক বছর হয়। ব্রজেন্দ্র কুমার সিংহ যেটা বলছিলাম, যে আমি সৌভাগ্যবান যে আমার বিভিন্ন সময়ে
লেখালেখির দারুণ সব মানুষদের সঙ্গে আমি যেতে পেরেছি কাছে। শুরুর দিকে আমি যদি সমরজিৎ, পল্লব ভট্টাচার্য, হরিভূষণ পালের কথা বলি, তার একটু পরে আমার বন্ধুরা, মানে আমার দ্বারা বয়সে লেখালেখিতে আমার অনেক সিনিয়র, ওরা প্রায় 10-12 বছরের, প্রবুদ্ধ অশোক, এবং অনেক পরে আসামের অমিতাভ দেব চৌধুরী। হ্যাঁ, হাইলাকান্দিতে আমি পোস্টেড ছিলাম 2.5 বছর। ওই সময় বিজিত কুমার ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্য, ভক্ত সিং ঠুকরি, হ্যাঁ, সুব্রত পুরকায়স্থ, এবং ব্রজেন্দ্র কুমার সিংহ বিশেষভাবে মানে আমার দেখা যে 2-1 মানে পণ্ডিতের কাছে আমি গেছি বা ওদের কাছ থেকে দেখেছি ডেইলি বেসিস। এরকম নয় যে আজকে গেলাম আবার 10 দিন পরে, ডেইলি সন্ধ্যার সময় 7টার মধ্যে আমি ওনার এখানে চলে যেতাম। আচ্ছা, ডেইলি। আর বন্ধের দিন, হলিডেগুলিতে তো আরও বেশি। ওনার সঙ্গে নানান বিষয়ে কথা হতো। আর ওনার মেমোরিটা ছিল অসাধারণ। উনি কোনো একটা বিষয়ে কথা বলতে বলতে আমার সঙ্গে তর্ক লেগে গেল, সঙ্গে সঙ্গে উনি বললেন 2 নম্বর রেকের 3 নম্বর বইটা নামাও। এবার আমি নামালাম, হ্যাঁ, এটার কত নম্বর পেজ খুল পড়ো, এরকম। আরে পেজ পর্যন্ত মনে রাখে বিষয়, এরকম ডেঞ্জারাস লোক। সেটা বোধ 2006 সাল ছিল। হ্যাঁ, 2006 সালে আমি ফেব্রুয়ারিতে হাইলাকান্দি জয়েন করি। 2006 থেকে 8-এর মাঝামাঝি ছিলাম, পরে আবার 1 বছর ছিলাম। যেটা বলছিলাম যে ব্রজেন্দ্র কুমার সিংহ কাগজের নৌকায় কিন্তু ছন্দ নিয়ে 3টা সংখ্যায় অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত, এই 3টা নিয়ে 3টা প্রবন্ধ লিখেছিলেন, এবং পরবর্তী সময়ে এটা বই হয়ে বেরোয়। প্রথমে একটা প্রকাশনী থেকে, পরে আরেকটা প্রকাশনী থেকে। আচ্ছা, এইটার একটা মজার গল্প আছে, এটা আমি একটু ডিসক্লোজ করতে চাই সর্বসম্মুখে। যেহেতু এই লেখাগুলি প্রথমে কাগজের নৌকায় বেরিয়েছিল, উনি এটা যখন বই আকারে বের হবে, উনি আমাকে বললেন যে এই বইটা আমি তোমাকে উৎসর্গ করছি। আচ্ছা। কিন্তু যেই প্রকাশনার থেকে উনি বইটা বের করবেন, সেই প্রকাশক কোনো কারণে আমাকে পছন্দ করে না। আমি জানি না কেন, ওর সঙ্গে আমার কোনোদিন কোনো ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, কোনো লেনদেন, নাথিং, কিছু হয়নি। উনি 1 বছর ওনার বইটা ফেলে রেখেছেন, করেন সেই প্রকাশক। তো প্রকাশককে ব্রজেন্দা বলছে যে তুমি আমার স্ক্রিপ্ট ফেরত দাও। প্রকাশক বলছে না, বইটা আমি করব, কিন্তু আপনি উৎসর্গ আরেকজনকে করেন। আমি তখন চলে এসেছি হাইলাকান্দি থেকে। তো আমাকে ব্রজেন্দা একদিন বললেন যে ঘটনা এই, আমি কি আমার নামটা কেটে অন্য কারোর নাম দিয়ে দিন। হ্যাঁ, তো ব্রজেন্দা, আমি জানি না কি কারণ, এটা হয়তো আমি কখনো করতাম না। ব্রজেন্দা আমার নাম কেটে সেখানে সেলিম মুস্তফার নাম দিয়ে দিয়েছে, বই বেরিয়ে গেছে। কিন্তু বইটা ভুলভাল বেরিয়েছে। পরবর্তী সময় এটা আবার এই গুয়াহাটির ভিকি পাবলিশার্স থেকে এটা বেরিয়েছিল আর কি, ছন্দের বইটা। তো ব্রজেন্দা ছন্দের তো অনেক পণ্ডিত বাংলা সাহিত্যে এসছে, কিন্তু ছন্দকে সহজভাবে বোঝানোর জন্য মাস্টারমশাই অবশ্যই একজন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওনার কবিতার ক্লাস, আর দ্বিতীয়জন আমি বলবো ব্রজেন্দ্র কুমার সিংহ। তোমার সাথে স্বরবৃত্ত নিয়ে কিছুদিন আগে কথা হচ্ছিল। আমি একটা আমাদের লাইভ অনুষ্ঠানে আমি এটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেটা হলো, আমি স্বরবৃত্তটাকে 4 মাত্রা বলে যাচ্ছিলাম। তুমি আমাকে শুধরে দিয়েছিলে, বলে না, এটা 3 মাত্রারও হতে পারে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এটা ক্লিয়ারলি লিখেছেন। যাই হোক, আমি বলবো যে ছন্দের ব্যাপারে তোমার তো ওইখানে একটা মোটামুটি শিক্ষা হয়ে গেছে, পল্লব থেকে শুরু, তারপর ব্রজেন্দ্র কুমার সিংহের কাছে তুমি আরো অনেকটা গভীরে গেলে। তো অলংকার শাস্ত্র নিয়ে কি উনি আলোচনা করেছেন তোমার সাথে? হ্যাঁ, ব্রজেন্দ্রার সঙ্গে এটা নিয়ে হয়েছে। তুমি দেখো ছন্দের ব্যাপারটা যেটা তুমি বলছিলা, মনে করো ছন্দ, যে এই শব্দটা ছন্দ, মানে বাংলা সাহিত্যের কতগুলি ইউনিক দিক আছে কিন্তু, হ্যাঁ, আমরা সেইভাবে ভাবি না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস বইটি যখন আনন্দবাজারে ধারাবাহিকভাবে বেরোচ্ছে, তখন শঙ্খ ঘোষ একটি চিঠি ইয়েকে দিয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পরবর্তী সময়ে এই চিঠিটা অ্যাড হয় কবিতার ক্লাস বইটাতে। তো এটার মধ্যে লিখছিলেন যে ছন্দ যে শব্দটা, এটা অক্ষরবৃত্তে ছন্দটা আসছে 2 মাত্রায়। হ্যাঁ, 2 মাত্রায়। মাত্রাবৃত্তে বা কলাবৃত্তে এই ছন্দটা আসছে 3 মাত্রায়। হ্যাঁ, তখন শঙ্খ ঘোষের প্রশ্ন হচ্ছে, এই 3 মাত্রাটা কিভাবে ভাগ করবেন? ছ,
নয় দ, মানে এটা তো ভেঙে যাবে যুক্তবর্ণটা। নয় দ মানে 1+2, নাকি ছন 2+1। আচ্ছা, মানে কত কত ডিপ চিন্তা। ডিপ ইয়েতে চলে গেছে ব্যাপারটা। ঠিক সেম চৈত্র একটা শব্দ আমরা অহরহ ব্যবহার করি, চৈত্র। কিন্তু বাংলা ছন্দ, বাংলা ব্যাকরণ, মানে আমি যখন যেই ছন্দে কবিতাটি লিখব, সেটা যদি অক্ষরবৃত্ত হয় তাহলে চৈত্রের অ্যাপ্লিকেশন হবে একরকম, মাত্রাবৃত্তে যদি লিখতে চাই চৈত্রের অ্যাপ্লিকেশন হবে আরেক রকম, স্বরবৃত্তে যদি লিখতে চাই চৈত্রের অ্যাপ্লিকেশন হবে আরেক রকম। এটা কীরকম? অক্ষরবৃত্ত তো চৈত্র 2 মাত্রা স্ট্রেইট, মাত্রাবৃত্তে যখন লিখতে যাচ্ছি কন্ট্রাডিকশন হচ্ছে ছান্দসিকদের মধ্যে। একজন বলছে চৈত র, র 2 সিলেবল, মানে 2টা মাত্রা। দুটো মাত্রা। আরেকজন বলছে চ প্লাস ওইথ ওই প্লাস র, মানে 1+2+1, মানে চার চার মাত্রা হয়ে গেছে। 4 মাত্রা হয়ে যাচ্ছে। তাহলে কেউ বলছে মাত্রাবৃত্তের মধ্যেই, কেউ বলছে 3 মাত্রা, কেউ বলছে 4 মাত্রা। এখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং প্রবোধচন্দ্র সেনের এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল, তখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী লাস্টে যেটা বললেন যে এইটা 3 মাত্রা হবে কি 4 মাত্রা হবে এটা নির্ভর করবে ওইটার অ্যাপ্লিকেশনের উপরে। সেম যেমন পৌষ শব্দটা নিয়েও প ঔকার মূর্ধন্যাস আর প উ মূর্ধন্যাস। হ্যাঁ, তো আমরা যখন ছন্দ নিয়ে যখন মাস্টারি করব তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় থাকতে পারে, যেহেতু ভাষাটা বাংলা ভাষা, বাংলা ভাষার ব্যাকরণ আমি আমাদের জানতে হবে। দেখেছি ছন্দের অনেক সময় কিছু কিছু জায়গায় গন্ডগোল হয়, যেন আমাদের যেমন ত্রিপুরার কথ্য ভাষায় আমরা অভ্যস্ত, বাংলার অনেক শব্দের উচ্চারণে আমাদের গন্ডগোল থাকা বলে মাত্রা গন্ডগোল হয়। এটা একটা ব্যাপার। এবার আমি বলছিলাম যে আমরা ছন্দ নিয়ে অনেক কি কথাবার্তা বলতে দেখি বা শুনি, একটা বাংলা কবিতার ক্ষেত্রে একটা জিনিস অনেকে উচ্চারণ করতে আমি শুনি না, অলংকার ব্যাপারটা। অলংকারটা এত গুরুত্বপূর্ণ কবিতার ক্ষেত্রে যে বিভিন্ন সময় বিভিন্ন কবি লিখছেন, অনেকে নতুন যারা এসছে। বামনাচার্য বলেছিলেন কাব্যং গ্রাহ্যং মলঙ্কারাত, মানে হ্যাঁ। কাব্য মাধ্যম মানেই অলংকার। অলঙ্কার। কিন্তু এটা কিন্তু পরবর্তী সময়ে ওয়াটসওয়ার্থরা বলছে যে না, এইভাবে বললে হবে না। মানুষের যত কথ্য ভাষা, মানুষের যত মুখের ভাষা, মানে দিনানুদিনের মানে যে ব্যবহৃত ভাষা, ওই ভাষায় লিখতে হবে। যেমন প্রবুদ্ধ সুন্দরকর লেখে যে মা বউ আর বোন দ্বারা রচিত গৃহকে যত গৃহ বলা হয়ে থাকে। হ্যাঁ, এটা এটা এখানে কিন্তু মানে অলঙ্কারের ব্যাপারটা সেইভাবে আসছে না। হ্যাঁ, না, এখানে কখনো কখনো স্ল্যাশ আসে। না না, স্ল্যাশ অন্য জিনিস। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা সময় ছিল যে সমস্ত ভাষারই কিছু বিশেষ শব্দ থাকতো, যে কাব্য ভাষা তৈরি করতে গেলে এই শব্দগুলোকে ব্যবহার করতে হতো। এখন এই সেগুলোর ব্যবহার অনেক কমে গেছে। এখন যে আধুনিক কবিতা এগুলো বলছিলাম ব্যবহার যে আসছে। ধরো অলংকারের ক্ষেত্রে দু ধরনের অলংকার থাকে, শব্দালংকার বা অর্থালংকার। এই যে ব্যাপারটা অনেক কবিদের যে লিখুক কোনো না কোনো অলংকার এসে যায়। উপমা, তুমি বলছিলে উপমা, উৎপ্রেক্ষা, এগুলো আসে। তো এই যে অলংকারের ধারণাটা অনেকের থাকে না সেরকম পরিষ্কার, আর নতুন যারা এসছে ওদের কাছে আরো শিক্ষণীয় হবে। আমি বলবো ছন্দের সঙ্গে অলংকারের ধারণাটা থাকলেও আরো লেখালেখির ক্ষেত্রে সুবিধা হয়। এবার আমি বলছি তোমার এই কবিতার ক্ষেত্রে তুমি বলছিলে যে তোমার তাৎক্ষণিকতা, হঠাৎ করে তোমার দেখা একটা জিনিস তোমার মনে এসছে, বা একটা দৃশ্য বা প্রকৃতি, সেগুলো তোমাকে ভাবিত করে, সেই কবিতার জগতে ঢুকে গেছো তুমি আপাদমস্তক। তুমি কবিতার মধ্যেই তোমার নিজেকে রিলিফ পাচ্ছ। তোমার হঠাৎ করে কেন মনে হলো যে একটা গদ্য সংকলন করা উচিত? আর আমি এই রোদের কনভয় নিয়ে বলছি, অসাধারণ একটা বই। যারা বইটাকে এখনো দেখেননি, আমি বলবো এটা এটা বিজ্ঞাপন না, যারা বইকে ভালোবাসেন ত্রিপুরা রাজ্যে প্রকাশনা জগতের, এটা অসাধারণ বই এই রোদের কনভয়। তার ইলাস্ট্রেশন করেছেন বোধহয় আমাদের পার্থ গাঙ্গুলি, এবং পাতা, তার বাইন্ডিং, এগুলো তো আছেই। সর্বোপরি হলো লেখাটা পড়তে পড়তে আমি প্রায় অর্ধেকটা পর্যন্ত যতক্ষণ পড়ছি, আমার মনে হচ্ছিল প্রদীপ মনীন্দ্রগুপ্তের গদ্য সংগ্রহ বোধহয় খুব পড়েছে। অনেকের পড়েছি, মনীন্দ্রগুপ্ত আছে, মনীন্দ্রগুপ্ত তো থাকবেই। আবার প্রথম প্রায় 30-50 পাতা পর্যন্ত বা আরেকটু বেশি পর্যন্ত আমি একটু বাদে বাদে যাচ্ছি, থমকে যাচ্ছি, যে মনীন্দ্রগুপ্ত বলেছেন এক টাইপের, কিন্তু বিষয়গুলো যেরকম ভাবে নির্বাচন করতেন, ছোট ছোট একটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে উনি গদ্যগুলোকে লিখেছেন,
আর প্রদীপের ক্ষেত্রে দেখছি প্রচেষ্টাটা অনেকটা ওই রকম। তোমার কি ক্ষেত্রে কি মনে হয়েছে যে জীবনের এই যে খণ্ডিত অভিজ্ঞতাগুলোকে এই যে এক জায়গায় আনা, আলাদা আলাদা প্যারাগ্রাফের মতো করে পর্বের মধ্য দিয়ে খুব একটা বড় হচ্ছে না, নাতি দীর্ঘ, তো এই ভাবনাটা কেন হলো যে গদ্যটা এমনই হওয়া উচিত? মনীন্দ্র গুপ্তের একটা স্টাইল চলে এসেছে, লেখার ক্ষেত্রেও আমি দেখেছি মনীন্দ্র গুপ্তের কোনো কোনো সেন্টেন্স বলে যেন চমকে গিয়ে একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়। আমি তোমার এই রোদের কোনবায় প্রথম আন্ডারলাইন করছিলাম যে এগুলো নিয়ে আলোচনা করা যেতে, আমি দেখলাম যে সারা বই তাহলে আমাকে দেখাতে হয়। অসাধারণ এরকম উদাহরণ, দারুণ দারুণ সব সেন্টেন্স, এমন শব্দকে এমনভাবে ব্যবহার করেছে, এটা একজন কবির ক্ষেত্রেই সম্ভব। তোমার কি মনে হয়েছে যে আর 5টা গদ্য বইয়ের থেকে এই রোদের কনভয়টা একটু অন্যরকম হয়েছে লেখালেখির ক্ষেত্রে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা তো পড়ে একজন ওরা লেখক বলতে হিসাবে পারবে। তোমার কি মনে না, হয়? একজন লেখক হিসাবে বলবো যে আমি এইভাবেই লিখি গদ্যটা। তোমার গদ্য এইভাবে এইভাবে আমার গদ্যের মধ্যে হয়তো মনীন্দ্র গুপ্তের ইয়ে থাকতে পারে, অলোক রঞ্জন দাশগুপ্তের ছাপ থাকতে পারে, শঙ্খ ঘোষের থাকতে পারে, কারণ এরা আমাদের আমি এদের উত্তরসূরি, ওদের বই আমি পড়েছি, ওদের লেখালেখির ইয়ে এটার মধ্যে থাকতেই পারে। তো আরো অনেকের গদ্য আমি পড়েছি, তো এগুলো থাকতেই পারে, এগুলো কোনো বিষয় না। আমরা রোদের কনভয় নিয়ে একটু আলোচনা করি। তোমার কবিতা পাঠকরা কবিতার ব্যাপারগুলো ওরা জানে। এবার আমাদের যান্ত্রিক কিছুটা ত্রুটি হচ্ছে বলে আমরা একটু, আমি একটু দাঁড়াবো না, ঠিক চলো। এবার বলছিলাম যে তোমার কবিতার ক্ষেত্রে মানুষ কবি প্রদীপ মজুমদারকে যারা জানতে চায় বা পড়তে চায় ওরা জানে। তোমার যে গদ্যের একটা অসাধারণ হাত এবং দেখার যে একটা আলাদা দৃষ্টিভঙ্গি এবং একটা লেখাকে প্রেজেন্ট করার যে একটা নৈপুণ্য, এগুলোকে আমাকে অত্যন্ত কাছে টেনেছে বারবার। আর দেখলাম রোদের কনভয়ের মধ্যে তুমি 20-22টার মতো পর্ব দিয়ে এই বইটা সাজানো। আমার কাছে একটা একটা করে পর্ব আমি পড়ছিলাম, অনেকদিন আগে একবার পড়েছিলাম, আবার রিসেন্টলি আবার পড়েছি। প্রথম শুরু হয়েছিল বোধহয় চেয়ার দিয়ে। চেয়ার আমি একটু একটু করে খুলে খুলে এটা থেকে দুই একটা ব্যাপারে একটু আলোচনা করব। আর বইটার মধ্যে দেখা যাচ্ছিল, আমি এখানে উল্লেখ করতে চাই একটা জিনিস, বোকা জন্ম লেখা হচ্ছে সহজভাবে পড়ো, প্রদীপ মজুমদার। প্রদীপই লিখতে পারে। এই বইটার মধ্যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কবির বিভিন্ন কবিতার লাইন চলে আসছে, তটরেখা ধরে কার পায়ের ছাপ বহুদূর চলে গেছে। একটা পাতা জুড়ে আর কিছু নেই, শুধু একটা লাইন, তাও এই যে হরফটা একটু ছোট করে। আমি এইটুকু পরে একটা বই পড়তে গিয়ে যখন পাঠক থমকে যায়, একটু চিন্তা করে, এটাই বোধহয় লেখকের সব থেকে বড় পাওনা। রোদের কনভয় নিয়ে আমাদের অভিজিৎ চক্রবর্তী কবি ধর্মনগর থেকে প্রশ্ন করেছে যে এই গদ্যের বইটি লেখার ভাবনা কি করে এলো, কিভাবে ভাবলেন? এটা জিজ্ঞেস করেছিলাম, যদিও এটা বোধহয় আমরা এড়িয়ে গেছিলাম। না, ঘটনাটা হচ্ছে যে এই বইটা লিখবো, এরকম একটা কম্পাইলেশন হবে এরকম ভেবে লেখিনি। কিন্তু অভিজিৎকে আমি বলতে চাই, আসলে এটা অনেক দিন ধরে লেখা, 15 বছর ধরে লেখা। মানে কবিতা, আমি তো ডায়েরি লিখি, কবিতা লিখতে গেলে অনেক সময় একটা বিষয়কে লেখায় উপস্থাপন করতে গেলে, ভাবনাটাকে শব্দরূপ দিতে গেলে কোনো সময় কবিতা হয়ে দাঁড়ায়, কোনো সময় গদ্য থেকে যায়। আচ্ছা, হ্যাঁ, গদ্য এবং কবিতার তো একটা পার্থক্য আছে। তো যেগুলো কবিতায় যায় না, যেগুলো গদ্যে থেকে গেছে, সেইগুলোকে পরবর্তী সময়ে আমি ভাবলাম যে একটা মলাটে নিয়ে আসি, কারণ এগুলো তো আমার চিন্তা ভাবনারই ফসল। কবির প্রদীপ মজুমদারের ব্যক্তিগত জীবনের সেই ছোটবেলা, কৈশোর, যৌবন, এই সমস্ত দিকটার যদি কেউ হদিশ পেতে চায়, আমি বলবো এই বইটা একটা অসাধারণ ঠিকানা। তো রোদের কনভয়ের চেয়ার গল্পে তেমনি তার ছোটবেলায় এসছে, তার ঠাকুমার কথা এসছে, তার বাবার কথা এসছে, কাকার কথা এসছে, ডাক্তার কাকার কথা, যে কাকার কথা আমি বলছিলাম যে আমাকেও অত্যন্ত স্নেহ করতেন। এখানে ভয় আর সাহসের মাঝামাঝি তার নীরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ঠাকুমার সম্বন্ধে লিখছে। আমি এই জায়গাটাকে পড়ে অন্তত মিনিট কয়েক আমি চুপ করেছিলাম। ভয় আর সাহসের মাঝামাঝি তার নীরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটা বাবার সঙ্গে আমার ঠাকুরমার যে সম্পর্ক আর কি। হ্যাঁ, বাবাকে ঠাকুরমা ভয়ও পেতেন, হ্যাঁ, আবার উনি মা, ছেলেকে শাসন করবেন, এই যে একটা সাহস, এই দুইটার মাঝামাঝি ছিল ওনার একটা অদ্ভুত অবস্থান আর কি। পাঠক হিসাবে এই জায়গাটা পরে আমি মনে মনে তোমাকে আরো বোধহয় বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। আমি বলি
অসাধারণ লিখেছে। মানে এই যে ফিলিংসটা, যেমন পল্লবদার ওই কবিতার কথাটা মনে হয় সাপের হ্যাঁ কলসে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, দু জায়গার ব্যাপার। এই লাইনটা পড়ে আমার কবিতার ওই স্মৃতিটা চলে এসছে, মানে পাঠ স্মৃতিটা। এইবার আরেকটা হলো, মনোবিরল সে বারান্দায় আজকাল কেউ আর বসে না। মনোবিরল সে বারান্দায় আজকাল আর কেউ বসে না। এই ধরনের বাক্য তৈরি গদ্যের মধ্যে তোমার মাথায় কি কেন আসে? এটা কি কবিতার ছাপ চলে আসে কবি বলে? হয়তো কবি কবি বলে আমি শব্দ নিয়ে একটু বেশি ভাবি বলে শব্দের প্রয়োগ হয়তো এইভাবে চলে আসে। হতে আমি পারে। পরপর দুটো সেন্টেন্স, এগুলো কোনো প্ল্যান প্রোগ্রাম করে করা নয়, এগুলো অটোমেটিক্যালি হয়। একটি 13 এপ্রিল থেকে সে বারান্দায় কেউ আর বসে না, মানে ঠাকুমা মারা গেছেন। না, এটা আমার বাবার ক্ষেত্রে। ও আচ্ছা, তোমার বাবা বলতো। এবার পেছনে দরজার চৌকাটে একটি বধির ব্যবধানে বসা আমার ঠাকুমা নীরবে মালা জপ করছিলেন। এই যে চিত্রকল্প একটা আঁকা, চিত্র আঁকা শব্দ দিয়ে, এ তোমার কবিতার ক্ষেত্রে যেমন দেখা যায়, তোমার গদ্যের ক্ষেত্রেও এসছে। আঙ্গিক আলাদা, কিছু কিছু সব মানে সেন্টেন্স এমন ভাবে তুমি উপস্থাপন করছো পাঠককে স্তম্ভিত করে দেওয়ার মতো। আমি বলবো যে গদ্য নিয়ে যে এরকম প্রচেষ্টা বা এরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, এটা তোমাকে আরো গদ্য আমাদের দিতে তো উদ্বুদ্ধ করা উচিত। তুমি শুধু কবিতাতে ডুবে আছো, আমরা কি তোমার কাছ থেকে বড় কোনো গদ্য উপন্যাস বা ছোট গল্পের সংকলন পেতে পারি আগামী দিনে? না, হয়তো ভাববো, মানে লিখবো তো অবশ্যই, মানে উপন্যাস তো লিখবই, আর উপন্যাস লিখবো। অফ দ্য লাইন আমি অনেক সময় মানে রসিকতা করে আমি প্রদীপকে বলি, তুমি ত্রিপুরার বঙ্কিম। কারণ হয়েছে ওর গদ্যের মধ্যে কিছু কিছু শব্দকে এমন ভাবে ব্যবহার করে, যারা না পড়লে আমি পাঠককে সেইভাবে আমি বোঝানো যাবে না, বোঝানোটা কষ্ট। তোমার সেই ছোটবেলার পাড়া প্রতিবেশী, কাকা মাসি মেসু, তাদের স্মৃতি বারবার তোমাকে আক্রান্ত করে। আসলে আমরা যেভাবে জীবনযাপন করি, আমাদের জীবনযাপনের রিফ্লেকশনই তো আমাদের লেখালেখিতে আসবে, নো ডাউট। ঠিক আছে না? তো আজকে আমার পরিবারের লোকজনদের সঙ্গে আমার সম্পর্ক, আমার বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক, প্রকৃতিকে আমি যেভাবে দেখি, নৈশব্দকে আমি যেভাবে দেখি, বিরহকে আমি যেভাবে দেখি, সেগুলি আমার লেখালেখির মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। তারপর দেখলাম অজ্ঞান তিমিরে আন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তা আমি এই জায়গাটা পরে আবার সত্যিকার অর্থে আমি চুপ করেছিলাম। যে উৎপলকে আমি চিনি, যে প্রদীপকে আমি চিনি, কবি প্রদীপ মজুমদার, অজ্ঞান তিমিরে আন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতাঞ্জন তস্মৈ শ্রী গুরবেই নমঃ। এই জিনিসগুলোর সঙ্গে তোমার পরিচয় কতটা দিন? এগুলো পড়তে পড়তে আসলে ওই যে বললাম না, যে পড়াটা যে শুরু হয়েছে, আমার উপনিষদ, বেদ, আমাদের যে প্রাচীন ধর্মগ্রন্থগুলো, এগুলো সব হয়তো পড়িনি, কিন্তু কিছু কিছু তো আমি পড়েছি, এবং কিছু কিছু জায়গাতে, এবং আমি যখনই একা থেকেছি এবং আমার চাকরি করতে গিয়ে আমাকে নানান জায়গায় একলা থাকতে হয়েছে, এখনও থাকি একটা জায়গায়, তো ওই সময় এই বই পুস্তকগুলো আমাকে মানে সাপোর্ট দেয় আর কি। তো এই পাঠ হয়তো পরবর্তী সময়ে আমার লেখালেখিতে চলে এসছে। কখনো এরকম হয়েছে খুব মন খারাপ, কোনো কবির কোনো কবিতার বই নিয়ে হয়তো খুব জোরে জোরে একলা একলা পড়ছি, হ্যাঁ, কিছুক্ষণ পর আমার মন ভালো হয়ে যাচ্ছে। উপনিষদের অনুবাদ পড়ছি, মন ভালো হয়ে যাচ্ছে। গীতার অনুবাদ পড়ছি, মন ভালো হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে জীবনযাপনেরই অংশ, আমি সেটা বলবো। অজ্ঞান তিমিরে আন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এটা তোমার 2 নম্বর অধ্যায়ের ঘটনা বলছি। কারণ এই ঘটনাটাকে আমার মনে হয়েছে যে এই টাইটেলটা দিয়ে এক্সপ্রেস করা যায়। এবার আমি ঘটনাটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলি। তখন কবি প্রদীপ মজুমদারের কৈশোর বেলা, ত্রিপুরার 80-র দাঙ্গার কথা আমরা জানি। এই পর্বটার মধ্যে ওর জ্যাঠামশাইয়ের সাথে একজন পাহাড়ি ভদ্রলোকের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নানা রকম খাওয়া দাওয়া নিয়ে আসতো, ওদের জন্য নিয়ে আসতো। কিন্তু একটা সময় দেখা গেল যে দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং এটা অসাধারণভাবে ব্যাখ্যাও করা হয়েছে এখানে। সেখানে ওদের পাড়ার একজন দাদা টাইপের মানে যুবক ছেলে শিবাশিস, তার কথা এখানে উঠেছিল। সে হয়তোবা সেই দাঙ্গায় নিজেকে ইনভলভ করে নিয়েছিল এবং হয়তোবা খুন টুনও করেছে। দাঙ্গার সময় যা হয়, রামদা দিয়ে দায়ের রক্তের দাগ মুছছে পুকুর ঘাটে,
তো এই জায়গায় এসে শেষ করেছো, শেষ করাটার সময় তুমি বলছো যে শিবাশিস চুপ করে যায় এবং বারবারই ওই পুকুর ঘাটে যায়, আর দায়ের থেকে সেই রক্তের দাগ যেন সে বহু বছর ধরে এবং মোছার সে চেষ্টা করে। অ্যাবনর্মাল হয়ে গেছে, তারপর থেকে Abnormal এখন হয়ে পর্যন্ত অ্যাবনর্মাল, সে আর নর্মাল থাকেনি। তো এখানে তুমি কি বোঝাতে চাইছো যে অজ্ঞান তিমিরান্ধস্য সেই অজ্ঞানতার যে চোখ আমাদের, তার মধ্যে জ্ঞান মানে জ্ঞান রূপ অঞ্জন শলাকা দ্বারা আমাদের জ্ঞান উন্মিলিত করে দাও। Exactly. মানে এটা তাহলে দাঙ্গা বা এই যে খুন খারাপি বা এগুলো মানে আমরা অজ্ঞানতার উপর বেস করে আমরা তো নানান রকমের কুকর্মগুলি করি, যখন করি তখন আমরা কিছু বুঝি না, যখন এগুলোর এফেক্ট শুরু হয় তখন মনে হয় যে এটা ভালো করিনি। তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা সময় থাকতে যেন এগুলো বুঝে যাই আর কি, মানে জীবন না হলে এটার ফল, এটার পরিণতি এই হয়। এটা আমার ভালো লেগেছে, তোমার এই অনেকগুলো লেখাই ভালো লেগেছে, কিন্তু এটা একটা বিশেষভাবে আমার ভালো লাগা। তারপর হলো জন্ম বদল। তুমি ঘোরা ভ্রমণ পিপাসু মানুষ, আমরা কথা বলতে বলতেই চলে আসি, কারণ রোদের কনভয়ে তোমার এই ভ্রমণের ব্যাপারগুলো এসছে। তোমার জীবনে তুমি অনেক জায়গায় ঘুরেছো, এবং আমি দর্শক বন্ধুদের বলবো যে বন্ধু মহলে ওর একটা ডাকনাম আছে, সেটা হলো ভীম। এই ভীম নামটার একটু ব্যাখ্যা করবে কেন ডাকে? ব্যাখ্যাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে লেখালেখি যারা করে, এখানে একটা প্যারোডি মহাভারত রচনা হয়েছিল, প্যারোডি জাস্ট মজা করে আর কি। আচ্ছা, কারা করেছে, কেন করেছে, এটা আমি বলবো না। তো যারা রচনা করেছিল সেই মহান ব্যক্তিরা কোনো কারণে আমার নাম দিয়েছিল ভীম আর কি। না, বন্ধু মহলে একটা কথা খুব চাউর আছে, যেটা প্রদীপ খুব বন্ধুবৎসল। আর এখানে তোমার ফেসবুক স্ট্যাটাস একটা আমি মনে করাতে চাই, তোমার স্ত্রী এক বন্ধু সম্পর্কে নানা রকম সমালোচনামূলক কথা বলছে, তুমি বউকে ধমকে চুপ করিয়ে দিলে। এবার খানিক বাদে দেখা গেল তুমি আবার ওই বন্ধু সম্পর্কে দু একটা বাজে কথা বলছো, মানে সমালোচনামূলক। তখন তোমার বউ বলছে আমি বললাম, তখন রেগে গেলে তুমি বলছো যে এখন, তখন তুমি বলছিলে বন্ধু আমার সম্পদ, এ নিয়ে আমি কথা বলবো। বন্ধুকে সম্পদ আজও ভাবো? না, আমার বক্তব্য হচ্ছে বন্ধু তো আমার বন্ধু, ওকে কিছু বলতে হলে আমি বলবো, শাসন করতে হলে আমি করবো, বাইরের অন্য লোক কেন করবে? তো তুমি বন্ধুদের মানে আমি যতদূর জানি, ধরো তুমি জীবনে কতবার যে তুমি জম্পুই পাহাড়ে গেছো তার কোনো মানে হিসাব নিকেশ করা যাবে না, হয়তো তুমিও এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারবে না। তোমার মন যখন আবার সেই পাহাড় টানে, তোমাকে জম্পুই টানে, হঠাৎ করে ফোন করলে কালকে সকাল 7টা ব্যাগ নিয়ে বাড়ির সামনে রেডি থাকবে। 5টা সকাল 7টা না 5টা। এবার দেখা গেলো বাড়ির সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ালে, ও যদি ব্যাগ নিয়ে 5টার সময় না দাঁড়ায় তাহলে ওর সমস্যা আছে। এই যে ভয় ভয় পেয়ে থাকে বন্ধুরা, রাত্রিবেলা প্রদীপের ফোন এসছে কালকে 5টায়, এবার হয়তো বউকে বলে রেখেছে, অ্যালার্ম দিয়ে রেখেছে, ও তটস্থ হয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। এই যে এগুলো প্রচারিত হয়েছে, এত না সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদী বন্ধু। এবং আরেকটা অভিযোগও আছে তোমার বিরুদ্ধে, যে বন্ধুদের নিয়ে যখন তুমি কোথাও বেড়াতে যাও, কাউকে তুমি মানে ব্যাক পকেটে হাত দিতে দাও না টাকা বার করার জন্য, এই অভিযোগ তোমার বিরুদ্ধে সাংঘাতিকভাবে করা হয়। ঠিক না, মানে এটা এইভাবে দেখা ঠিক নয়। আসলে সবারই কন্ট্রিবিউশন থাকে, সবারই করা হচ্ছে। যাই হোক, এবার বলছিলাম আমরা যে জন্ম বদল, তখন পাহাড়ের গায়ে গতরে ঢুলছে শরৎ, ওই আবার থমকে দেওয়ার মতো লাইন। আমি বলছিলাম যে প্রদীপের কবিতায় হয়তোবা একটু খোঁজ করতে হবে, কিন্তু ওর গদ্যের মধ্যে এরকম সব মানে সেন্টেন্স আমি প্রায়শই পাচ্ছি। দেখুন, তখন পাহাড়ের গায়ে গতরে ঢুলছে শরৎ, শরৎকাল, শরৎ এসছে পাহাড়ে, আমরা এক একজন এক একভাবে হয়তোবা ব্যাখ্যা করব। তুমি কি মানে অসাধারণভাবে এখানে বলছো, তখন পাহাড়ের গায়ে গতরে ঢুলছে শরৎ। তারপর এখানে প্রবুদ্ধ সুন্দরের কথা এসছে, জগন্নাথ চক্রবর্তীর কথা এসছে, তোমরা হাফলং এ। আরে জগন্নাথ দা একটা চ্যাপ্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমার লাইফে। আমি হাফলং 10 মাস পোস্টেড ছিলাম। আচ্ছা, তো হাফলংয়ে কি হতো, মানে এক সপ্তাহের মধ্যে 4 দিন অফিস হতো না, হয়তো 2 দিন অফিস হতো, মানে ওই বিভিন্ন কারণে বন্ধ। তখন খুন জখম এগুলো খুব চলছিল ইয়েতে। তখন ওই বন্ধের দিনগুলোতে জগন্নাথদা ছিল আমার আশ্রয় আর কি। এবং আমরা ঘুরতে ঘুরতে, নানান দিকে ঘুরতে ঘুরতে বেরিয়ে যেতাম। একবার তো এরকম হয়েছে যে জগন্নাথদার আমি অনেক নিচে একটা ঝর্ণা দেখতে গেছি, পাহাড়ের অনেক নিচে। যখন পাহাড় দিকে উঠে আসছি
তখন 16-17 জনের একটা দল, এক্সট্রিমিস্ট গ্রুপ, ওরা যা হয় ওদের আগ্নেয়াস্ত্র টাস্ত্র নিয়ে ওরা নামছে। তো জগন্নাথ দা, আমার তো দেখি গলা শুকিয়ে গেছে, জগন্নাথ দাকে বললাম, জগন্নাথ দা আজকে তো শেষ। জগন্নাথ দা আমার সামনে, তো জগন্নাথ দা আমাকে বলছে কিচ্ছু হইতো না, আপনি চুপ থাকেন, আমার পেছনে থাকেন। এবার ওরাও আসছে, আমরাও যাচ্ছি ওদের দিকে মুখোমুখি হওয়ার মতো। ওরা কি করলো, ওরা জঙ্গলের দিকে সরে গিয়ে আমাদের রাস্তাটা ছেড়ে দিল। এত শ্রদ্ধা করতো জগন্নাথ। এটা আমি পরে বুঝতে পেরেছি এটা জগন্নাথদার জন্য, কারণ উনি ছিলেন ওপেন পাসপোর্ট। মানে এই পাহাড়ের 16-17টা তখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল, কিন্তু প্রত্যেকে এই একটা লোককে সমীহ করত বিভিন্ন কারণে। কারণ উনি দরিদ্র, নিপীড়িত, মানে বিভিন্ন অসহায় ছেলে মেয়েদের জন্য ওনার বাড়িতে একটা স্কুল খুলেছিলেন। আচ্ছা। উনি এবং ওনার স্ত্রী বিনামূল্যে ওদের পড়াশোনা করাতেন, জগন্নাথ চক্রবর্তী। উনি একটা অভিধানও লিখেছিলেন। হ্যাঁ, এটা বরাকের আঞ্চলিক বাংলা ভাষার অভিধান, আরও অনেক বই আছে ওনার, কিন্তু বরাকের আঞ্চলিক বাংলা ভাষার অভিধানটা ওনার অনেক দিন থেকে যাবে আর কি। এই জায়গার মধ্যে একটা তুমি কবিতা উল্লেখ করেছো, মানে কবিতার মতোই লিখেছো, নাম দাওনি। খুব ছোট করে হলো নীরবতা হুল ফোটাই, কিসের জন্য বলতে পারো? বলতে পারো বৃষ্টি হলে ফুল ফুটলে, বিকেলের আলো ছড়িয়ে পড়লে মেঘের ওপর, কেন এত ভারী হয়ে যায়? গম্ভীর এক অভিমানে ভার হয়ে যায় বুক, সে বুকে তখন রক্ত ঝরে। কোথায় কোন পাহাড় থেকে খুব উড়ে যায় বকের শাড়ি, বহুদূরের কোনো গির্জা ঘরে ঘন্টা বাজে তেমন করে। ওই পাহাড় হাফলং চোখের সামনে ভেসে ওঠে একদম। তোমার এই যে ঘোরাঘুরির যে একটা আমি বলবো ভালো লাগার মধ্যে জম্পুই পাহাড়ে আমরা আগরতলার বন্ধু বান্ধবদের মধ্যে আমি কাউকে এমন শুনিনি যে এত বার করে গেছে। তুমি প্রচুর বার গেছো, এখনো তোমাকে জম্পুই বারবার টানে। এই যে পাহাড় টানে জম্পুর উপরে আমার একটা বইও আছে, হ্যাঁ, মেঘ পাহাড় সূর্যাস্তের নোটেশন। আচ্ছা, না সমুদ্র টানে না, আমাকে আসলে প্রকৃতি টানে, কিন্তু মনে হয় তুলনামূলকভাবে পাহাড়ই একটু বেশি টানে, কারণ পাহাড়ের বৈচিত্র্য অনেক বেশি। পাহাড়ের যে জিনিসটা আমাকে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে নৈশব্দ। আচ্ছা, নৈশব্দ এবং খুব দ্রুত বদলে যাওয়া যেই আবহাওয়া আর কি। পাহাড়ে খুব দ্রুত বদলায়, এখন একরকম আছে, 8 ঘন্টা পরে এটা পাহাড়টা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, তো পাহাড়ের এই নৈশব্দ এবং বৈচিত্র্য, এই দুটা জিনিস আমাকে বেশি আকর্ষণ করে। হাফলং এ তোমার মানে আমাদের প্রবুদ্ধ গিয়ে অনেকদিন ছিল তোমার সঙ্গে। একবার জগন্নাথদা, হ্যাঁ প্রবুদ্ধ গিয়েছিল একবার। জগন্নাথদা ভোর 5টার সময় আমাদের হাফলং নিয়ে গেলেন। হাফলংয়ে বলে চলেন একটা জিনিস দেখাবো। ভোর 5টা হচ্ছে হাফলংয়ে মধ্যরাত। আচ্ছা, কারণ 7টা 7:30টায় হয়তো সকাল হবে। তো আমাদের নিয়ে গেল একদম হাফলং পিক বলে একটা জায়গা আছে, একটা অটোতে করে গিয়ে দেখলাম হাফলং শহরটা নাই, মানে পুরো হাফলং এর উপর মেঘ। তো বললাম জগন্নাথ দা তো গায়েব, শহর দেখাতে নিয়ে আসলেন, দাঁড়ান ঘটনা আছে দেখবেন। তারপর একটু পরে দেখা গেলো একটা বাড়ি থেকে ডিশ অ্যান্টেনা বেরোচ্ছে, কারো জলের ট্যাঙ্কি বেরোচ্ছে। এটা বিউটিফুল মানে আর কি, মানে আস্তে আস্তে রোদ উঠছে, মেঘগুলো সরে যাচ্ছে, একটা একটা করে বেরোচ্ছে। হ্যাঁ, তো প্রবুদ্ধ আমি জগন্নাথ দা আমরা রানী গাইদুলুর মন্দির দেখতে যাচ্ছি। রানী গাইদুলু হচ্ছে নাগাদের জেমিনাগারা এই মহিলাকে দেবী হিসাবে পূজা করে। উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন গাইদুলু, ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে ওনার কন্ট্রিবিউশন ছিল। তো ওই অঞ্চলে, যে অঞ্চলটাতে আমরা যাচ্ছি, ওইখানে যাওয়ার অনুমতি নেই। তো নাগা যুবকরা আমাদের রাস্তা আটকে দিয়েছে। অটোর ভেতরে এসে যখন জগন্নাথকে দেখলো, বলে স্যার আপনি? বলছে হ্যাঁ, আমার 2জন বন্ধু, আমরা একটু মন্দিরে যাবো। হ্যাঁ স্যার, যান। মানে আমি এবং প্রবুদ্ধ আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছি আর কি। মানে এটা হাফলংয়ে জন্ম এবং বড় হয়েছে এরকম অনেকের পক্ষে যাওয়া সম্ভব না ওই জায়গাটাতে। এই হাফলং এর কথা বলছিলে, ওই যাত্রারই জগন্নাথ বাবু, তুমি এবং প্রবুদ্ধ যাচ্ছ, একটা জয়ন্তিয়া মেয়ে দোকানের মধ্যে থেকে আনারস তোমাকে দিচ্ছে, ওই সামান্য স্পর্শটুকু তুমি বয়ে বেরিয়েছো সারা বেলা। হ্যাঁ, এটা এখনো আমার স্মৃতির মধ্যে আছে খুব দারুণভাবে। ওই জায়গাটা ছিল ডিউং বলে একটা নদী আছে, ওই নদীটার উৎপত্তি স্থল।
তো ওইখান থেকে আমরা ফিরে আসি। ওইখানে যা হয় পাহাড়ে, ওরা ওদের যা সবজি ফল এগুলো বাড়ির সামনে ওরা রেখে দেয়, যার পছন্দ নিয়ে গেল ওই দামটা লিখে রাখে, একটা বাক্সের মধ্যে দিয়ে যায়। তো ঘটনাচক্রে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে ওই মেয়েটি ছিল। তো ওর সঙ্গে আমি কথা বলতে বলতে ও আমাকে একরকম জোর করেই তুলে দিয়েছে আনারস, বলছে এটা নিয়ে যাও, এটা তুমি খাওয়ার পর তুমি আমার কথা বলবে। ওই ওই একটা অসাধারণ একটা মানে দৃশ্য, এটা নিয়ে প্রবুদ্ধ এখনো আমাকে টোল করে। না, আজ থেকে তো অনেকেই করবে। আমিও পরে থেকে আমি ভাবছি যে কবি প্রদীপ মজুমদার কোনো এক জয়ন্তিয়া তরুণীর স্পর্শ সারাদিন বয়ে বেড়াচ্ছে, সারা জীবনই হয়তো বা এখনো পর্যন্ত ওই যে চলছে। কবিতার মুহূর্ত, হয়তো আমি কবিতা লিখি বলে সেটা এখনো রয়ে গেছে আর কি আমার কাছে। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, কবি প্রদীপ মজুমদারের কণ্ঠে তার নিজের কবিতা শুনবো না, এ হয় না। আমাদের কিছু একটা কবিতা শোনা হবে তোমার ভালো লাগা একটা বই থেকে। আমি বলবো আচ্ছা, আমি সামার ক্যাম্প। হ্যাঁ, আমি ইয়ে করি, এই একটু আগে কবিতার মুহূর্তের কথা বলছিলেন না, হ্যাঁ, মুহূর্ত। এই আমি একটা কবিতা পড়তে চাই যেটার মধ্যে ওই মুহূর্ত দুটো পাখি যে একটু আগে বললে না যে জয়ন্তী মেয়েটির কথা, এই কবিতাটা যেটা আমি পড়বো এটার মধ্যে বিষয়টা ছিল আমরা বাংলাদেশের জাফলং বলে একটা অঞ্চল আছে সিলেটের, ওইখানে আছি। সন্ধ্যা হচ্ছে এরকম সময়, দুটো পাখি উড়ে যাচ্ছে মানে জয়ন্তিয়া পাহাড়ের দিকে। বিষয়টা ছিল এই আর কি। ওইটাই আমার এখনো আমার চোখের সামনে ভাসে আর কি। কার্নিশে দাঁড়িয়েছিল মেঘ, আকাশ ঝুঁকে পড়েছিল হাওরের বুকে। তৃষ্ণাই সর্বস্ব ভেবে কেউ কেউ এগিয়ে গেল পাথর গড়িয়ে আসা জলধারাটির দিকে। স্রোতের তাৎপর্য ততটা বুঝো না তুমি, কিংকর্তব্য বিমূঢ় বসে রইলে সংযমের ভেতর। সামান্য দূরে বজরায় বসে বসে দেখি রাজীব, জফির, বিনয়, অনু ও ইমদাদদের পাহাড় ঘেঁষা পদচারণা ক্যামোফ্লেজ তৈরি করছে তোমার ভেতর। নীলচে আলোর নিচে সদ্য প্রসূত ঈগল ছানাটির মতো তুমিও ডানা মেললে একটি সক্ষম উড়ালের দিকে। একটু একটু এগিয়ে গেল পা, এবং আবক্ষ স্রোতধারাটির মাঝে দেখলাম তোমার শরীর থেকে, মন থেকে, মনন থেকে একটু একটু বেরিয়ে যাচ্ছে ক্লেদ, পাথরের ভার ও দীর্ঘদিনের জমে থাকা আর্তনাদ। অবশিষ্ট যতটুকু ছিল তুমি ততটুকু মোহময়ী। অনাদি স্রোতের ভেতর, সহ্য অসহ্য সব দৃশ্য যাতনার ভেতর, অনেকের মিলে একসাথে বেরিয়ে পড়া একটি ভ্রমণের ভেতর একটু একটু ঘুরে দাঁড়ালে। এ সময় দহন জরুরি ভেবে সন্ধান করি আলোর যন্ত্রণা, দিগন্তের লাল। সন্ধানী মেঘের বহর ছুঁয়ে নেমে আসা মনোরম সন্ধ্যা, নির্বাক বসে থাকি। একটি সুষম অন্ধকার ধীরে ধীরে আলোর বল্মিকে মিশে গেলে নাম না জানা দুটো পাখি উড়ে যায় খাসিয়া পাহাড়ের দিকে, যাদের ডানায় চিরকাল সূর্য ডুবার আলো লেগে থাকে। এটা সামার ক্যাম্প বই থেকে। হ্যাঁ, এটা সামার ক্যাম্প। এটা হয়েছে কি, আমি এই যে ঘুরতে গেছিলাম এবং আমি বললাম না এক একটা বইয়ের এক একটা গল্প আছে। এই 7-8 দিন ঘুরে আসার পর আমি অফিস থেকে ছুটি নিয়ে 1 সপ্তাহ আমি বাসায় ছিলাম। ওই 1 সপ্তাহ রেজাল্ট হচ্ছে এই সামার ক্যাম্প। এই বইটার মধ্যে শুধু ওই বিষয়গুলি ঘুরে ঘুরে নানাভাবে এসছে আর কি। গাংফিরাতে যাও? হ্যাঁ, যাই। গাংফিরা বলতে তোমাদের গ্রামের নাম? হ্যাঁ, আমার জন্মগ্রাম। এত সুন্দর কাব্যিক নাম গাংফিরা, মানে আগে কিন্তু এই নামটা শুনিনি। গাং শব্দটার অর্থ হচ্ছে নদী। নদী মানে এখানে একটা নদীর মুচর আছে, তো একটা তির্যক বাঁক আছে আর কি। নদীটা ফিরে গেছে, যেদিকে যাচ্ছিল সেদিকে না দিয়ে এটা ঘুরে গেছে, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে গাংফিরা। আমি উদয়পুরের যারা মানুষ তাদের কাছে প্রায়ই একটা জিনিস দেখি, দেখো আগরতলা শহরেও হাওড়া নদী আছে, আমরা কিন্তু হাওড়া এত করি না, কিন্তু গোমতীর পারে যারা আছে বা ওইখান থেকে দূরে চলে আসছে তাদেরও সেই গোমতীর স্মৃতি কিন্তু ওদেরকে কাবু করে রাখে। অশোকের ক্ষেত্রে দেখি অশোক দেব কবি, তার ক্ষেত্রে গোমতী একটা বিশেষ অবদান রাখে। তোমার ক্ষেত্রে গোমতী বারবার ফিরে ফিরে আসে। কবি শঙ্করবল্লভাদিত্য বলছিলেন যে যেই দেশে নদী নাই সেই দেশে কবিতা হয় না। নদীর একটা
দান লেখালেখিতে ক্রিয়েটিভিটিতে থাকে আমাদের মধ্যে, সেটা আছে আর কি। তুমি তো কাশীপুরে যখন ছিলে, উদয়পুর থেকে এসে, বা তোমার বাড়ি থেকে 1/2 কিলোমিটারও না হাওড়া নদী, তো হাওড়া নদীর প্রভাব তোমার মধ্যে পড়েনি? হাওড়া নদীর প্রভাব ততটা পড়েনি, কারণ গোমতী নদীকে আমি যেভাবে দেখেছি, গোমতী নদী যেভাবে আমার বেড়ে ওঠার মধ্যে, আমার চিন্তা চেতনার মধ্যে যেভাবে বসে গেছে, সেখানে এসে হাওড়া জায়গা করতে পারেনি। আমরা দেখছিলাম যে গাংফিরা পর্বটার মধ্যে তুমি লিখছো যে ছোটবেলায় পাড়ায় একটা মারামারি হয়েছিল, পুলিশ তাড়া করেছে, এক মুসলমান বন্ধুর বাড়িতে গিয়ে তোমাকে, জাকিরের মাসির বাড়িতে গিয়ে তোমাকে থাকতে হয়েছে, এবং তা ওনার মাতৃস্নেহ তোমার আজও মনে আছে। তে ব্যক্তিগত জীবনে আমি তোমাকে যে সময়টাই দেখেছি মারামারি করার সময়, তখন থেকে আজ পর্যন্ত আমার জানা মতো তুমি মানে উৎপলকে আমি এইখানেও আমি ছিলাম না। আসলে ঘটনা হয়েছে কি, পাড়াতে একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল হওয়ার পর যেটা হয় যে দলবদ্ধভাবে কতগুলো নাম চলে আসে। তো আমি যেহেতু পাড়াতে খুব অ্যাক্টিভ ছিলাম, পাড়ার ক্লাবের সঙ্গে জড়িত ছিলাম, তো সেখানে আমার নামটাও চলে আসে। সৌভাগ্যক্রমে আমার পোশাকির নামটা আসে নাই, আমার বাড়ির নাম যে ডাক নাম ছিল সেটা এসে। তো যাই হোক, এইটা একটা খুব বিরল এবং বিচিত্র ঘটনা আমার জন্য, অভিজ্ঞতা। আমরা 3-4 জন, ওই যে জাকির, যে ও তো জানে, তুমি যেটা বললে যে তুমি আমাকে দেখোনি, ও দেখেনি, মানে কেউই দেখেনি। আমি মানে এই ধরনের অ্যাক্টিভিটিতে কখনোই ছিলাম না। তো ও এই ঝামেলাটার মধ্যে আছে, ও এটা মাথার মধ্যে নেই। আমি যেন এই ঝামেলাটা থেকে বেরিয়ে যাই, এটা হচ্ছে ওর মাথার মধ্যে। নিজের উপর দায় নিতে চাইছে। দায় নিয়ে ও নিয়ে গেছে, ওর নদী পেরিয়ে আরেক গ্রামে ওর মাসির বাড়িতে নিয়ে গেছে। আর আমি তো এই ধরনের অভিজ্ঞতা অভ্যস্ত নই, আমার রাতে ঘুম আসছে না। আর আমার যে রাতে ঘুম আসছে না, এটা একজন পাহারা দিচ্ছে, সেটা হচ্ছে সেই মাসি। হ্যাঁ, এবং মাসি তখন বলছিল যে ঝামেলাটা মামলা মিটে গেলে একদিন এসে তুই থাকিস। তো এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা আর কি। নিমাই সন্ন্যাস, গাজনের গান, বা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় গ্রামে, সেগুলো তোমাকে টানতো? একদম একদম ভীষণভাবে টানতো। ঢাকির দলের, হ্যাঁ, ঢাকির দলের সঙ্গে সঙ্গে সারা রাত ঘুরেছি, বাবার বহু মারও খেয়েছি। হ্যাঁ, ঢাকির দলের সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতাম, কারণ ওরা তো এক একটা পালা এক এক বাড়িতে করতো। তা আজকে এতদিন পর এখন মনে হয় যে এগুলোর খুব দরকার আছে। হ্যাঁ, এই যে লোক সংস্কৃতিরগুলো, এগুলো তো এখন আর নাই, এগুলো তো মুছে যাচ্ছে। শহুরে কবি প্রদীপ মজুমদার, ব্যাংকার, বিজ্ঞান নিয়ে যার পড়াশোনা, তার জীবন এখন শহর কেন্দ্রকে ঘুরছে। সে কখনো ধানের খেতে নেমে গিয়ে ধান কাটছে, কলেজ পড়ুয়া ছেলে কলেজ থেকে গিয়ে বাড়িতে গিয়ে ধান কাটছে, সবজি করছে, বাবা দায়িত্ব দিয়ে যাচ্ছে যে জমির ওই কাজটা করে রাখবি। এগুলো বিশ্বাস করবে না তো অনেকে। কেউ বিশ্বাস না করলেও ঘটনাটা হচ্ছে এই, ছোটোবেলা থেকে, মানে আমরা যখন ক্লাস 1-2-তে পড়ি তখন থেকেই জমিতে 1 ঘন্টা কাজ করা বাধ্যতামূলক ছিল রোজ সকালবেলা। একদম 5টা থেকে 6টা, শীত গ্রীষ্ম বর্ষা যাই থাকুক না কেন, 1 ঘন্টা কাজ করতে হবে জমিতে। আর বন্ধের দিনে সেটা আরও বেশি হতো আর কি। তো ফলে কৃষিজ যত রকমের কাজকর্মগুলো হয় আমাদের এই অঞ্চলে, এগুলো সবগুলোর সঙ্গে আমার অল্প বিস্তর পরিচয় আছে। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি বলছিলাম যে আমার জীবনে গোছানো মানুষ যে 2-4 জনের সাথে আমার পরিচয় হয়েছে, ওয়ান অফ দেম প্রদীপ মজুমদার। ও বাবা হিসেবেও ভীষণ সফল। এই কারণে গত কয়েক মাস আগে একটা স্ট্যাটাস দেখছিলাম, আমরা সবাই খুব গর্বে আমাদের বুক মানে ফুলে গেছিল। প্রদীপের ছেলে ইসরোর বিজ্ঞানী হয়েছে এবং ভারত সরকার তাকে ভারতের সম্পদ বলে মান্যতা দিয়েছে। এক বিরাট প্রাপ্তি। এই কবিতা লেখা, ব্যাংকিং, বাড়ির থেকে দূরে দূরে গিয়ে চাকরি করা, ভ্রমণ পিপাসু, বন্ধুদের নিয়ে এরকম দিনের পর দিন বাইরে থাকছো, তারপরেও ছেলেদের এরকম একটা ভালো শিক্ষায় শিক্ষিত করে এই জায়গায় নিয়ে যাওয়ার পিছনে কার অবদান বেশি? আমার মিসেস, আমার 100-তে 100 দিতে হবে ওকে। 100-তে। আচ্ছা, আমি মাঝখানে একটু এটা দিয়ে দিই, ক্লু দিই, একটা সংশোধন করে দিই। সেটা হচ্ছে আমার ছেলে ইসরোতে কাজ পেয়েছে, এই ঘটনাটা সত্য, এবং বাবা হিসাবে আমি গর্বিত, এটাও সত্য।
কিন্তু ওই যে ইসরো ওকে একটা কিছু দিয়েছে, কোনো একটা বিশেষণে ভূষিত করেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু। হ্যাঁ, এটা ইন্ডিয়ার গভর্নমেন্টের তো যাই হোক, এটা ও হচ্ছে রাষ্ট্রের সম্পদ, হ্যাঁ, রাষ্ট্রের সম্পত্তি আর কি। এখন ও রাষ্ট্রের হয়ে কাজ করতে হবে, ওদের অনেক প্রোটোকল আছে, ইয়ে আছে, ওইটা অন্য ব্যাপার। আমাদের বাড়ি ঘরে বা ইয়েতে যেটা হয়, আর আমি নিজেও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। এটা তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার ছেলেদের, আমার 2 ছেলে, আমি কখনোই পড়াশোনার জন্য কোনো চাপ দেইনি, চাপ দিতে লাগে না। যার যেটা ভালো লাগে সেটা নিয়ে ও কাজ করবে, সে হচ্ছে একদম প্রথম থেকে ফ্রিডম দেওয়া আছে। যে অনেকে চায় না যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে এই হবে, আমার ছেলে সে হবে, সেরকম কোনো অ্যাম্বিশন আমাদের ছিল না। আমরা বলে দিয়েছি তোমরা কি হতে চাও, তোমরা চিন্তা করো, তোমাদের সামনে এই অপশানগুলো আছে। তো ওরা নিজেদের মতো করে ওরা বাছাই করে, ওর মতো বাছাই করেছে, ওর ছোট ভাই ওর মতো করে বাছাই করেছে। এখন মানে মেধায় যদি কুলায় হবে, না কুলালে হবে না। আরেকটা কবিতা শুনবো এবার। এবার কোন বই থেকে আমাদের কবিতা শোনাচ্ছ? পাখির সারাবেলার থেকে একটা কবিতা। বাহ, ওইটা বলছিলে একটা দিনের একটা মুহূর্ত কেন্দ্র করে তোমার যে একটা কবিতার বই। আমি এখান থেকে একসঙ্গে মানে 3টা অংশ পড়বো, হ্যাঁ। হ্যাঁ, পড়ো। একদম শুরুতে প্রথম দিকের, দুয়ারে দাঁড়িয়ে দুপুরবেলার সূর্য, হাতে পরমায়ু, দেদার ভ্রমণ হাতছানি দিয়ে ডাকছে। আমি তবুও একটি রোগা মোমবাতির মতো কাঁপছি। কি করে যে এত শীত ঢেলে দিতে পারো, একটি জ্যান্ত ট্রেন ঢুকে পড়ে কুয়াশার ভেতর। তাই যাব না ভেবেছি, দেখব না খুব কাছ থেকে, আগাছার মতোই নির্মম ছেটে ফেলো যদি। কিন্তু ভুরুতে বসন্ত এসে যদি বসে, চৌহাদ্দির মধ্যে উড়ে প্রজাপতি কে যে কার কথা শুনে, আমি তো ভরন্ত বসন্তের মধ্যেই রয়েছি। এটারই মানে এগুলোর কোনো আলাদা নাম নেই, পর্ব নাম্বার দেওয়া আছে। যেরকম জ্যোৎস্না খেলে গেল রাত ভোর, যেরকম হাওয়া খেলে গেল রাত ভোর, জ্যোৎস্না ছেড়ে বিছানায় যেতে পারলাম না। যদি স্মৃতি বিস্মৃতির ভাড়ার অশেষ না করে দিত আমায়, যদি না ডেকে উঠত কোনো রাত চষা পাখি, বুকের ভেতর না বেজে উঠত কোনো অলিক খঞ্জনা, যদি খাদের কিনার থেকে উঠে না আসতো কোনো নৈশ শীষ, কে জানে আমিও চলে যেতে পারতাম। এত সব আত্মচিৎকার ও অবহেলা এক পাশে ফেলে যাওয়া হলো না। নিজের চারদিকে ঘুরে ঘুরে আমি শিউরে উঠছি। মলিন আচ্ছাদনের ভেতর থেকে রাত্রি আমাকে ছুঁড়ে দিচ্ছে হাঁ হাঁ নির্জনতা। একটি নিটল ইমুজারি ছেড়ে আমি বেরিয়ে আসতে পারিনি। অ্যাক্টিভ শূন্যতার জন্য জলজ্জান্ত গাছগাছালির মধ্যে বসন্ত খুঁজেছি। আধার পেরিয়ে যাওয়া স্নিগ্ধ বিরহ ও ভোরের বাতাস খুঁজেছি। সংকট ও শূন্যতার ভেতর মায়া জ্যোৎস্না স্নাত একটি চাদর সরিয়ে যাওয়া আর হলো না আমার। এটার একটা শেষ পর্ব আমি পড়ে শোনাই। তার চোখে উড়ন্ত মেঘের ছায়া প্রতিফলিত হতে দেখেছি। মনে হয়েছিল বর্ষা আসন্ন। সেই রূপে ভুলে গেছি 9 দরজার ঘর, 8 কুটুরির বেজে ওঠা বাঁশি। একটি উন্মুক্ত সাঁকোর খুঁজে যা কিছু সম্বল ছিল দিয়েছি উজাড় করে, তবু পোষ মানেনি বুকের বারুদ, অধরাই থেকে গেছে। আমি তারপরও যোগ্যতর আকাশের সমর্থন চেয়ে চিঠি লিখেছি বারংবার, লিখেছি টাটকা আগুন, লিখেছি দারুণ চৈত্র মাস। সেই সব ক্রান্তি লেখ একটি পাখির ঠোঁটে, শহর পেরিয়ে, নগর পেরিয়ে, একের পর এক গ্রাম, নদী, বন্দর পেরিয়ে, লবণাক্ত মোহনা পেরিয়ে টুপটাপ খসে পড়া তারাদের দিকে উড়ে গেছে। আমি সেই পাখিটির সমর্থ ডানার ছায়ায় একটু নিরাপদ আশ্রয় খুঁজতে খুঁজতে দেখেছি বসন্তকাল, দেখেছি ঋতুর মুচর, দেখেছি বেকুল স্বপ্নের কৌণিক মন্ময়তা এবং অনেক না পাওয়ার ভিড়ে সামান্য হুল্লোড়। আত্মস্বরূপের কাছে ধরা দিতে দিতে একটি পাখির সারা বেলা দেখেছি বড় হতে হতে মস্ত বড় একটি আকাশ তৈরি করে। বাহ, এখানে দেখলাম লালন সাহের সেই 9 দরজা 8 আটুটের মানে একটা কবি, আমি একজনকে বলতে শুনছিলাম যে মিথ, পুরাণ
আমাদের প্রাচীন ঐতিহ্য, এগুলো একজন কবির পক্ষে জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, এগুলো তাহলে কি হয়, ওই কথা বলতে বলতে অনুষঙ্গক্রমে চলে আসে। তোমার কখনো সেই অভিজ্ঞতা আছে কিনা জানি না, মিলনকান্তি দত্তের সঙ্গে কখনো আড্ডা দেওয়ার? না, আড্ডা দেওয়ার আমার সৌভাগ্য হয়নি। মিলনকান্তি দত্তের সঙ্গে আড্ডা দেওয়া মানে আমাদের কাছে সবসময় একটা লোভের বিষয় হয়ে থাকে। তো মিলন, প্রবুদ্ধ, আমরা একবার জম্পুই গিয়েছিলাম। ছড়ার ঝর্ণার জলে তুমি ধ্যানমগ্ন হয়ে স্নান করছিলে। না, এটা মিলন এবং প্রবুদ্ধ এবং কৌপিন পরে ঝর্ণার জলে ওরা স্নান করেছিল। তো যাই হোক, এই মিলন যখন ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে কথা বলে, মিলন যখন ইউরোপিয়ান মাইথোলজি নিয়ে কথা বলে, ও মুখস্থ, কিন্তু ওর কোনো বইপত্র লাগছে না, ও একের পর এক অনুষঙ্গক্রমে চলে আসে। মানে ও এত নিবিড়ভাবে এগুলোকে পাঠ করেছে, ফলে কি হয়, ওর লেখালেখিতে চলে আসে এই বিষয়াশয়গুলি। একদম। হ্যাঁ, তো অনেক অনেক সময় দেখবে যে আমাকে অনেক দিন আগে আমাদের একজন তরুণ কবি বলছিল যে পল্লবের কবিতা আমি বুঝতে পারি না। তো আমি ওকে তখন কিছু বলি না, কারণটা হচ্ছে পাঠকেরও প্রস্তুতির প্রয়োজন আছে। আজকে তুমি যত সহজে, একজন সাধারণ পাঠক যত সহজে প্রবুদ্ধের কবিতায়, অশোকের কবিতায় ঢুকতে পারবে, তত সহজে মিলন বা পল্লবের কবিতায় ঢুকতে পারবে না। কারণ ওদের কবিতাতে তন্ত্র, ওদের কবিতাতে মিথ, মাইথোলজি, এই বিষয়গুলি এমনভাবে ওরা নিয়ে আসে, ওরা যে জোর করে নিয়ে আসে তা না, এটি অটোমেটিকলি অনুষঙ্গক্রমে আসে। কারণ ওদের ওই যে পাঠ বিচরণ হয়ে গেছে এই জায়গাটাতে। হ্যাঁ, একদম। এবং আমি তো রিকোয়েস্ট করব একদিন মিলনকে এখানে নিমন্ত্রণ করার জন্য। শুধু কাজ হবে শুধু শোনা, মানে ওর সঙ্গে ইন্টারাকশন না, শুধু শোনা আর কি। এটা হলো তো ভীষণ তো ভালো। তুমি যেটা বলছিলে যে এই সমস্ত কিছু পড়ার দরকার আছে আসলে আমাদের। না, এখানে দেখো, যারা লালন শাহের সেই গানটা শোনেনি, আটকটুরি নয় দরজা, এই গানটা না থাকলে, যদি এই সেন্সটুকু না, এই কবিতার ভিতরে ঢোকাটা সম্ভব হবে না। আমি বলছিলাম আবার ওই আমরা রোদের কনভয়ে যদি একটু ফিরে আসি, আমি দর্শক বন্ধুদের একটা জায়গা পরে অনেক জায়গা আমি মার্ক করে রেখেছিলাম যে দর্শকদের যদি সুযোগ হয় পরে শোনাবো, যাদের সম্ভব হবে ওরা বইটা কিনবেন। আমি বলছি দূরত্বের জ্যোৎস্না ও রোদ একটা পর্ব, সেখান থেকে আমি একটু শোনাচ্ছি। প্রথম প্রথম শোনা না, তার যে শোক ও সন্তাপ, তার যে সত্য স্বরূপ, স্ব-উপলব্ধি আমাকে হয়তো নিয়ে যায় প্রথম কবিতাটির দিকে। তারপর সেই সৃজন সম্ভাবনাকে সংহরণ করে এগিয়ে গেছি শুধু। কবিতার কৌণিক মন্ময়তার কৌম অনুষ্ঠান আজও আমাকে লিখে যাচ্ছে। ততদিনে জেনে গেছি বক্তব্যের ভেতর থেকে বাইরে এসে সেই বক্তব্যের অন্তর্কথনকে শিল্প সুলভ করতে গিয়ে ভেতর ও বাইরের যে সৌষম্য, তাহাই নন্দন তত্ত্ব। একটু যদি ব্যাখ্যা করো। আসলে একটা যে কোনো ভাবনার শব্দরূপ হচ্ছে কবিতা বা গদ্য। মানে ভাবনাটা প্রথম তোমার মধ্যে আসছে, সেই ভাবনাটাকে তুমি শব্দ দিয়ে সাজিয়ে তুমি ভাবনাটাকে প্রেজেন্ট করছো তোমার নিজের কাছে বা পাঠকের কাছে। নিজের কাছে এই কারণে, কারণ কবি তার নিজেই প্রথম পাঠক তার রচনার। তো এইখানে যে কথাটা তুমি বলেছ যে মানুষ, আমরা যেভাবে জীবনযাপন করি, জীবনের যত ঘাত প্রতিঘাত, যে এর মধ্যে প্রথম শোনা নাও একটা, এই যে এইটা যে আমাদের ভেতরে যে বিক্রিয়াটা করে, আমাদের ভেতরে যে আমরা তছনছ হয়ে যাই, এই ভাবনাগুলো জারিত হয়ে যখন শব্দরূপে আত্মপ্রকাশ করে, তখনই এটা কবিতা হয় বা তখনই এটা গদ্য হয়। কবিতাটা তখনই কবিতা হয় যখন কবিতাটা তার শব্দরূপের বাইরে গিয়ে, শব্দ স্বরূপের বাইরে গিয়ে একটা ব্যঞ্জনা তৈরি করে, শব্দাতীত একটা ব্যাখ্যা তৈরি করে, তোমাকে মুগ্ধ করে দিল। তুমি একটা লাইন পরে তুমি থম মেরে বসে রইলে। এটা হচ্ছে কি, এই শব্দরূপ, এই শব্দের বাইরে গিয়ে তোমাকে থামিয়ে দিচ্ছে, তোমাকে চমৎকৃত করছে। তুমি ভাবছো যে আরে ভাবনাটা এত সুন্দরভাবে এইভাবে এলো আমার কাছে। এই যে এটাই বিষয়টা, এটাই অসাধারণ। এই জিনিসটা জানার জন্যই তোমার মুখ থেকে আমি এই অংশটা পড়েছিলাম। যাই হোক, অংশটাকে আমি শেষ করি। যার পরীক্ষিত রূপ তখনও পরিগ্রহ হয়নি আমার,
হয়তো তখনও জীবনে যে প্রচুর বিস্ফোরণের সমাহার তা জানা হয়নি বলেই পরিচয়ের আলো জ্বলেনি। সেই না শোনার পর 2 বছর অতিক্রান্ত, কলেজ শেষের পথে জাতীয় সড়কে তখন বাসই ভরসা, কখনো ল্যাজলা জিপ। ত্রিপুরায় ট্রেনের জন্য আন্দোলনও শুরু হয়নি তেমন ভাবে। তুমি সেই যুগের মানুষ, ভাবতেও আমার অবাক লাগে যে আমরা অনেকেই সেই যুগের মানুষ, যে ত্রিপুরাতে ট্রেন আসুক এই আন্দোলনটাও শুরু হয়নি। আমরা তখনকার সমাজ ব্যবস্থা থেকে আজ পর্যন্ত 2021 পর্যন্ত সমাজ ব্যবস্থাকে দেখছি। এবং জিপ গাড়ির পেছনে যে ট্রেলার, তার মধ্যে উদয়পুর থেকে আগরতলা আসতো। তুমি ট্রেলার চেপে গেছো? হ্যাঁ হ্যাঁ গেছি। সেই দিক থেকে আমরা বলবো আমরা ভাগ্যবানই। আমরা এই প্রজন্ম ভাগ্যবান। আমরা অনেক কিছু দেখেছি, সেই কুপিবাতি সংস্কৃতি থেকে আরম্ভ করে এলইডি টিভি, স্মার্ট টিভি, এগুলো আমরা অনেক কিছু দেখেছি। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে এসছি। এবার তোমার সেই ঘোরাঘুরির মধ্যে বিভিন্ন জায়গায় গেছো, হাফলং গেছো, বাংলাদেশে কুয়াকাটা গেছো, আরো বন্দরে গেছো। তার মধ্যে সেই জাতিঙ্গা অনেকের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর তুমি সেই জাতিঙ্গাতে থেকেছো, গেছো, সেই পাহাড়ের অলিগলি ঘুরেছো। আমাদের জাতিঙ্গা দিয়ে নিয়ে আমাদের কিছু একটু বলো। জাতিঙ্গা ব্যাপারটা অনেকেই জানে হয়তো, মানে না, এটা পাখিরা একটা এসে মিস্টিরিয়াস প্লেস, place। যেখানে বৎসরের একটা বিশেষ সময়ে পাখিরা সুইসাইড করে। মানে বিশেষ সময়? একটা বিশেষ সময়, মানে এটা অক্টোবর মাসের শেষ দিকে, অক্টোবর নভেম্বরের ওই সময়টাতে। এটা একটা ঋতু পরিবর্তনের একটা বিশেষ সময়, এবং এই পাখিগুলো মাইগ্রেটেড, বাইরে থেকে আসে, এখানকার না। আগে যেটা হতো, পাখিরা এখানে আদিবাসীরা আগুন জ্বালতো, আগুনের মধ্যে এসে ঝাঁপ দিত। এখন যেটা করে, ওরা সার্চ লাইট ফেলে রাখে উপরের দিকে, 1000 পাওয়ারের সার্চ লাইট উপরের দিকে ফেলে রাখে। হ্যাঁ, আর ওই আলোটার মধ্যে এসে পাখি পড়ে, এখনো পড়ে। এবং মরে তো না নিশ্চয়ই? মরে না, তারপরে ওরা এগুলো ধরে ধরে খেয়ে টেয়ে ফেলে, মানে আদিবাসীরা যা করে আর কি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই, এবং এই ঘটনাটা দেখার জন্য অনেক আগে, মানে প্রধানমন্ত্রী তখনও হননি, রাজীব গান্ধী এখানে এসে ক্যাম্প করেছিলেন। আচ্ছা। জাতিঙ্গাতে পাখিদের আত্মহত্যার ঘটনাটা উনি দেখবেন, সেই জন্য ওইখানে একটা বার্ড ওয়াচিং টাওয়ার আছে। তো আমি যেটা করতাম, আমি প্রায় সময় জাতিঙ্গা চলে যেতাম জগন্নাথ দাকে নিয়ে, বা আমার এখানে যারা যেত ঘুরতে, প্রবুদ্ধ বা অন্যরা যারা যখনই গেছে, আমি ওদের নিয়ে ওই জাতিঙ্গা যেতাম। এবং বিশ্বাস করতে পারবে না, এই যে বার্ড ওয়াচিং টাওয়ারে গিয়ে তুমি বসলে তো আর লোকজন নাই, নীরব নির্জন। তোমার উল্টো দিকের একটা বিশাল ভ্যালি। হ্যাঁ, আমার এখানে বোধহয় একটা লেখাও আছে, গদ্য আছে, মানে একটা পাখি হয়তো উপত্যকার এই কর্নার থেকে শুরু করে ওই দিকে উড়ে চলে গেল তোমাকে নিস্তব্ধ করে দিয়ে। আর জাতিঙ্গাতে ডিউম নামে একটা নদীর উৎপত্তি স্থল, এবং বেশ ঠান্ডা এলাকা। এটা ধরো মিথ তৈরি হয়ে গেছে আর কি, পাখিদের আত্মহত্যার স্থল হিসাবে একটা মিথ তৈরি হয়ে গেছে। হাতিও এসে আত্মহত্যা করে? হ্যাঁ, হাতিদের জাতিঙ্গা নয়, সেটা হচ্ছে জাতিঙ্গা অতিক্রম করে আর একটু এগিয়ে গেলে নাগাল্যান্ডের একটা জায়গা আছে, যেখানে একটা বিশেষ স্থল আছে। পাখিদের হাতিদের যখন শেষ সময় উপস্থিত ওরা বুঝতে পারে, ওরা ওইখানে চলে যায়। আচ্ছা, এটা বিশাল ব্যাপার। এটা আমি জগন্নাথদার কাছ থেকে গল্পটা শুনেছি। তাহলে তো সত্যি জগন্নাথদার শ্যামখর নামে একটা উপন্যাস আছে, আচ্ছা। শ্যামখর, ওই উপন্যাসের মধ্যে এটা আছে। আমি যাই হোক, রোদের কনভয় পড়তে পড়তে আমি বললাম না যে অনেক সময় আমি থমকে গেছি তোমার কিছু কিছু লাইন পড়ে। এই জাতিঙ্গার মধ্যে তুমি এক জায়গায় লিখছো, আমাদের চারপাশে কোনো মুখস্থ মানুষ নেই। এটা অদ্ভুত। আমি অনেকে ভাবে, এর জন্য আমি বললাম যে কোনো কোনো লেখা যখন থমকে দেয় এরকম, মানে আমার চারপাশে কোনো মুখস্থ মানুষ নেই। মুখস্থ মানুষ বলতে তুমি কি বোঝাতে? চেনা জানা মানুষ, চেনা জানা মানে সাধারণত যেরকম মানুষ আমাদের সামনে আসে, যেই পোশাকে আসে, যেই সাজে আসে। অসাধারণ অসাধারণ। আমরা প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি। তার আগে হরিভূষণ পাল গল্পকার, ওনার সম্পর্কে তোমার মুখে শুনবই, কারণ তুমি হরিভূষণ পালকে খুব কাছ থেকে দেখেছো এবং অনেক দিন ওনার সাথে ঘনিষ্ঠভাবে মিশেছো। এই লোকটা যে পরিমাণে আলোচিত হওয়া উচিত আমার মনে হয় সেরকম হয়নি। ওনার নন্দতেলির শিশু বোতল আমার মনে বাংলা সাহিত্যে একটা মাইলস্টোন হতে পারে। নন্দতেলির শিশু বোতল
নিহতের সংখ্যা 7, আগামীকাল 24 ঘন্টা বন্ধ থাকবে। আগামীকাল 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ। ওনার শ্যাওলা নামে একটি গল্প আছে, এই যে অসাধারণ সেই গল্প। উনি মানে ব্যক্তি মানুষ, সেই হরিভূষণ সম্পর্কে একটু যদি বলো, আমাদের দর্শক শ্রোতাদের সুবিধা হবে। গল্পকার হরিভূষণ পাল বিলোনিয়ায় থাকতেন, উনি আজ আর আমাদের মধ্যে নেই, অকালে চলে গেছেন। সেই হরিভূষণ পালকে খুব কাছ থেকে দেখেছেন আমাদের কবি প্রদীপ মজুমদার। আমি হরিভূষণ পাল সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের একটু যদি বলো, গল্পকার। হরিভূষণ দা সম্বন্ধে বলতেই পারি, কিন্তু তার আগে একটা কথা বলি। যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, যারা কবিতা লেখে, গদ্য লেখে, ছবি আঁকে, এদের অনেকেরই ব্যক্তি জীবন বা ব্যক্তি মানুষ হিসাবে এরা হয়তো ততটা গ্রহণযোগ্য হবে না মানে সাধারণ মানুষের কাছে। আচ্ছা, ব্যক্তি জীবনের অনেক অন্ধকার দিক ওদের থাকে। আমি অনেকের সাথে মানে কাছ থেকে মেলামেশা করে দেখেছি যে ব্যক্তি মানুষ আর শিল্পী মানুষটাকে মেলানো যায় না, ব্যক্তি মানুষ কবি মানুষটাকে মেলানো যায় না। কিন্তু হরিভূষণ পাল আশ্চর্যজনকভাবে দুই দিকেই অসম্ভব সুন্দর একজন মানুষ ছিলেন। হ্যাঁ, আচ্ছা, মানে হরিভূষণ দাকে আমি প্রথম পেয়েছিলাম মুহুরী তটের আড্ডায়। বাঁধনবাবু আমাকে নিয়ে পরিচয় করে দিয়েছিলেন। ওই একটা পরিচয়ের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত মানে আমি ওনার সঙ্গে ছিলাম, মানে যুক্ত ছিলাম। অনেক সময় এরকম হয়েছে হরিভূষণ দার আমি হয়তো 8 ঘন্টা ধরে হাঁটছি, কেউ কথা বলছি না। আচ্ছা, হ্যাঁ, আর হরিভূষণ দা প্রচুর পড়াশোনা করেছে। মানে ভেলুনিয়া লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে মোটামুটি যত ধরনের বইটই আছে বেশিরভাগ বই ওনার পড়াশোনা হয়ে গেছে। এবং এক এক সময় এক একটা বই নিয়ে, হয়তো আমি একটা বই পড়েছি, পড়ার পর হরিভূষণ দা আজকে তো একটা দারুণ বই পড়লাম। কী বই বলেন? এবার হরিভূষণ দা মনোযোগ দিয়ে শুনছে, শুনতে 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 লাস্টে এসে বলছে, আচ্ছা এই জায়গাটা এরকম না বইটা। মানে উনি বইটাকে সামারাইজ করে দিচ্ছেন। হ্যাঁ, তখন হয়তো ধাক্কা গেলাম, আরে আমি কার সঙ্গে গল্প করছি, উনি তো আগে থেকেই জানেন। হরিভূষণ দা নতুন লেখালেখি করতে আসা সমস্ত তরুণ তরুণীদের উনি উৎসাহ দিতেন। এবং ওনার একটা জিনিস ছিল, যখন মুহুরী তটের সাহিত্যের আড্ডা হতো, ওনার হাতে সবসময় একটা কলম কাগজ থাকতো। কোনো একটা শব্দ, কোনো একটা পয়েন্ট শুনতে শুনতে উনি লিখে রাখতেন। এবং লেখাটা পাঠ শেষ হলে যখন সবাই এটা নিয়ে আলাপ আলোচনা করছে, তখন উনি হয়তো এগুলো তুলতেন, যে এই শব্দটা এইখানে কেন, বা এই শব্দটার ব্যবহার চমৎকার হয়েছে, হ্যাঁ, বা এই ঘটনাটা এখানে অসাধারণ, বা এইটা এখানে যায় না, এরকমভাবে উনি আলোচনাগুলি করতেন। এবং ত্রিপুরার লেখালেখি করে অনেকেই হরিভূষণ পালের সঙ্গে পরিচিত, এবং ওই উনার মুহুরী তটের আড্ডায় ওরা গেছেন। বিলুনিয়া কেউ গেছে আর হরিভূষণ পালের সঙ্গে দেখা হয়নি, এরকম হয় নাই। কিন্তু হরিভূষণ পাল কিন্তু রিগিং করতেন। রিগিং কিরকম? মনে করো তুমি গেছো, হ্যাঁ, উনি বলবে চলো, বলে একটা মৌচাক বলে একটা মিষ্টি দোকান আছে, ওইখানে নিয়ে যাবে। একটাই জিনিস, এরকম 1 কাপ দই আর বুরিন্দা বলে খান। এবং এটা ইন্টেনশনালি করতেন উনি। আপনার মানে কারোর সুগার আছে তাইলেও খেতে হবে, বলে ঠিক আছে আপনি 2 চামচ খান। তো এবার ওনার লেখালেখির মধ্যে মানে উনি আপাত দৃষ্টিতে দেখতে খুবই গম্ভীর, গুরু গম্ভীর একজন ইতিহাসের অধ্যাপক মানে মানুষ ছিলেন। কিন্তু ওনার একটা মিষ্টি হৃদয় ছিল, ওনার গল্পগুলি ছিল খুবই সুইট। যেমন শ্যামলা বলে একটা গল্প আছে, এক দম্পতি তাদের 2 বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছে একটা চা বাগানের এলাকায়। এই চা বাগানটার নিচের দিকে একটা ছড়া আছে। তো বাচ্চা দুটো খেলতে খেলতে ছড়ার দিকে গেছে, ওইখানে একটা পাথরের উপরে খেলতে খেলতে বলে বাচ্চাগুলো দৌড়ে এসে বলে, মা এখানে তোমার একটা পাথরের মধ্যে তোমার নাম পেয়েছি। হ্যাঁ, বলে না এখানে 2টা নাম ছিল, ওইটা বোধহয় শ্যাওলায় মুছে গেছে, ওইখানে এই নামটাও ছিল। গল্পটা এখানে শেষ। মানে এই মহিলা প্রথম জীবনে, আগের জীবনে যার সঙ্গে ওর প্রেমিক ছিল কেউ, 2জনের নাম একসঙ্গে ছিল। বাচ্চারা এসে ওই মার নামটা আবিষ্কার করে বলছে, তখন মহিলা বলছে যে না এখানে আরেকটা নাম ছিল।
অসাধারণ। গল্পটা এখানে শেষ, এরকম আর কি। খুবই খনিকা বলে একটা গল্প আছে, এরকম বাসে যাচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে, এইটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তারপর ওই সময়ের যেই আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, দাঙ্গা আবহ, কিডন্যাপ হতো, নিহতের সংখ্যা 7 বলে একটি গল্প আছে। খবরের কাগজে বেরিয়ে গেছে কালকে ত্রিপুরা বন্ধ। বিষয় কি, ওইখানে অতজন লোক মারা গেছে, উগ্রপন্থীরা মেরে ফেলছে। তো এরকম অফিস বন্ধ, একজন বিকালবেলা বাজার টাজার করে, কালকে বন্ধ, বাজার টাজার করে আনবে, বাজার টাজার করে বাড়িতে এসে দেখা গেছে ওই 7 জনের মধ্যে একজন ওনার ফ্যামিলির। মানে এই ধরনের গল্পের মোচর হরিভূষণ পালের গল্পগুলিতে আছে আর থাকতে আর। এবার শেষ করেও মানে শেষ করার ইচ্ছে থাকলেও শেষ করতে ইচ্ছে করছে না। যেমন আমার আবার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই কথাটা না জিজ্ঞেস করে চলে যাব। তুমি ভ্রমণ পিপাসু মানুষ এবং বন্ধু বৎসল, অসুখকে নিয়ে তুমি গেছো হিমালয়ে বেড়াতে। কি এমন ঘটেছিল যে অসুখ জগৎ সংসার ভুলে গেছে? অশোক আর আমি, এটা কি পিকটার একটা নাম ছিল, যার নামটা মনে নেই, মানে হিমালয়ান রেঞ্জে এটা ইয়েতে ওই নৈনিতালে। তো একটা পিক আছে যেখানে ঘোড়ার পিঠে করে যেতে হয়। আচ্ছা। তো সেদিন আমরা দুজনই আছি, দুইটা ঘোড়ার পিঠে, আর ওই ঘোড়ার খুরের নিচে তো নাল লাগানো থাকে, আওয়াজ হচ্ছে ঠক ঠক করে, একদম নীরব, ঘোড়া দুটা উঠছে আর শুধু ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, আর কোনো শব্দ নেই। তো আমি, এটা একটা অন্যরকম, মানে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, একটা অলৌকিক মানে বিষয় হয়ে দাঁড়াচ্ছে তখন। একটা গভীর বনের মধ্য দিয়ে দুজন যাচ্ছে, উপরের দিকে উঠছে, শুধু অশ্বঘোরের ধ্বনি, আর কিছু নাই। হ্যাঁ, আর একটু ঠান্ডা বাতাস। তো আমি অশোক আমার পেছনে, অশোককে আমি বলছি, অশোক শব্দটা শোনো, বলে দেখি অশোক কোনো শব্দ করছে না। এবার অশোক দিয়ে শব্দ করছে না দেখে ফিরে তাকালাম, তাকিয়ে দেখি অশোকের 2 চোখে জলের ধারা, মানে ও অনেক আগে এটার মধ্যে ঢুকে গেছে, এই প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে ঢুকে গেছে আর কি। অশোকের এই ব্যাপারটা আছে, অশোক কিন্তু প্রকৃতি ওকে ভীষণভাবে মানে স্পর্শ করে, মানে গ্রাসই করে না একদম। তোমার এই ঘোরাঘুরির লাইফে, আমি বলছি ঘোরাঘুরি লাইফে, কম তো আর ঘোরো নেই, বা বন্ধুদের নিয়ে কম জায়গায় যাওনি, বাংলাদেশেও তোমার বন্ধুর সংখ্যা নেহাত কম না। আমি অনেক ব্যাপারেই কথা বলতে চাইছিলাম, যেমন মাঝখানে একটা জিনিস, তোমার ছায়া না মোহরের থলে, ওই যে উপন্যাসটা, এটা অ্যালবার্ট ফন সামেসো, হ্যাঁ, সামিলোর ওই যে স্লেমিল ক্যারেক্টারটা, এই স্লেমিল ক্যারেক্টারটার যে মানে বার্তাটা দেয় পাঠককে, সেই বার্তাটা যদি একবার আমাদের বলো। উপন্যাসটার নাম কি ছিল? আমরা ছায়াবিহীন, এটার অনুবাদ করেছিল সন্দীপ চট্টোপাধ্যায়। আচ্ছা, ছায়া না মোহরের থলে, মানে ছায়াবিহীন এটার বাংলা অনুবাদটা। আর এইটা অনেক আগের লেখা একটা উপন্যাস। আচ্ছা, 1870। হ্যাঁ, অনেক আগের লেখা একটা উপন্যাস, এবং এই উপন্যাসটা পড়তে পড়তে মানে আমি অনুবাদটা পড়েছি সন্দীপন চট্টোপাধ্যায়ের, মানে আমার এত মুগ্ধ হয়েছে আর কি। তারপর এটার একটা পাঠ প্রতিক্রিয়া আমি লিখছিলাম আর কি। তো সেটা হচ্ছে স্লেমিল একটা ক্যারেক্টার, যে তার মানে ব্যক্তি জীবনের স্ট্রাগল তার চলছে। তো সে হঠাৎ করে একটা জাদু থলি সে পায় অলৌকিকভাবে। বলা হয় এটার থেকে যত খুশি সে মোহর বের করতে পারে, মানে সে যত মোহর চাইবে এটা থেকে স্বর্ণমুদ্রা সে পাবে। তো তারপর যা হয়, সে আস্তে আস্তে স্বর্ণমুদ্রা বার করছে, আর আস্তে আস্তে বৈভবের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বিত্তশালী হচ্ছে। একটা সময় ও প্রেমে পড়ে যায়, এক রমণীর প্রেমে পড়ে। কিন্তু ও না, এই মোহরের থলেটা পাওয়ার একটা ইতিহাস আছে। একজন বলছে যে আমি তোমার এই দারিদ্র মোচনের জন্য তোমাকে একটা মোহরের থলে দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমার একটা জিনিস আমাকে দিতে হবে। বলছে কি জিনিস? বলছে তোমার ছায়াটা দিতে হবে, শ্যাডো, ছায়া। তো অনেক ভাবলো যে ছায়া একটা দিয়ে দেবো, এটার মধ্যে কি আছে, ছায়া তো আমার কোনো কাজে লাগে না। বলছে ঠিক আছে, আমার ছায়াটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তো
তুমি আমাকে মোহরের থলে দাও। তারপরে ওই ছায়া আর মোহরের থলের বিনিময় হয়। তারপর থেকে সে আস্তে 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 স্লেমিলের নাম বিত্তশালীদের তালিকায় চলে আসে। ওর নাম হয় কাউন্ট পিটার, ওর নামকরণ হয় নূতন। তো ও এক রমণীর প্রেমে পড়ে, কিন্তু রমণীর বক্তব্য হচ্ছে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো তাও ঠিক আছে, কিন্তু তোমার তো ছায়া নেই। সাধারণ মানুষের মতো তোমার কোনো শেডুলেস, হ্যাঁ, তোমাকে তো ছায়াহীন কোনো মানুষকে তো আমি বিয়ে করতে পারবো না। তখন তো তার বৈভবের শেষ নেই। সে তখন ওই লোকটাকে খুঁজতে শুরু করলো যে না, আমার এখন ছায়াটা দরকার। ও আমি আবার থলি দিয়ে দেবো, কিন্তু আমার ছায়াটা লাগবে। এবার খুঁজতে খুঁজতে তোমার লোকটাকে সে পেল। তো লোকটা বলছে আমি তোমাকে ছায়া দিতে পারি, মোহরের থলিও তোমার আমাকে ফিরিয়ে দিতে হবে না, কিন্তু আমাকে আরেকটা জিনিস দিতে হবে যেটা দেখা টেকা যায় না। বলছে কি? বলছে তোমার আত্মাটাকে দিতে হবে। তখন সে বলছে দাঁড়াও আমি 2 মিনিট একদিন চিন্তা করি। তো বাড়িতে ফিরে সে স্লেমিল অনেক চিন্তা ভাবনা করলো। বলছে যে আমার ছায়াও আমি ফিরে পাবো, মেয়েটাকেও বিয়ে করতে পারবো, আমার মোহরের থলিও আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে না, তো আমি আত্মাটা দিয়ে দিলে কি হয়? কিন্তু কেন জানি শেষ পর্যন্ত ও বলে যে না, আমার আত্মাটাকে আমি দেবো না। হ্যাঁ, মানে আত্মাহীনভাবে আমি থাকতে পারবো না। তো পরের দিন জানিয়ে দেয় যে না ভাই, আমি এটা পারছি না দিতে। তখন সেই লোকটা উত্ত্যক্ত করতে থাকে যে না, তুমি দাও, তোমার তো এটা তোমার লাভই লাভ চারিদিকে। তো শেষ পর্যন্ত ও রাজি হয় না। রাজি না হয় ও করে কি, ও মেয়েটাকে ত্যাগ করে ওর যত বিষয় আশয় আছে সব ওর চাকর বাকরদের বিলিয়ে দেয়। ও মোহরের থলাটা নিয়ে ও হাঁটতে থাকে। ওই লোকটাও ওর পিছু পিছু ছুটতে থাকে যে আত্মাটা নিয়ে নাও, আত্মাটা দিয়ে দাও, তোমার ছায়াটা নিয়ে নাও। ছায়া না মোহরের থলে। হ্যাঁ, তারপর ও দেয় না। ও করে কি, একটা উপত্যকার কাছে এসে মোহরের থলেটাকে ছুঁড়ে ফেলে দেয়। যা, মোহরের থলে আমার লাগবে না, ছায়াও লাগবে না, কিন্তু আত্মাটা দিতে পারবো না। যেই মাত্র মোহরের থলেটাকে ও ফেলে দেয়, ওই লোকটা গায়েব হয়ে যায়। মানে ও কি, ওর নিজের লোভকে জয় করতে পেরেছে, গায়েব হয়ে যায়। তারপর ও উপন্যাসটা কিন্তু এখানে শেষ না। এরপর ও হাঁটতে থাকে, হাঁটতে 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 ও একটা জায়গা যায়। যখন গিয়ে দেখে যে ওর যা অবস্থা, আর ওর পায়ে এত দামি জুতো, এটা বেমানান। ও বলছে যে তখন জুতোর একটা দোকান আছে, বলছে তুমি এই নতুন জুতাগুলি রেখে তোমার এখান থেকে একজোড়া পুরনো জুতো দাও। তখন ওই জুতাওয়ালা বলছে যে তুমি পুরনো জুতো নেবে? বলে হ্যাঁ, আমার সঙ্গে এখন পুরনো জুতোই যায়। তো ওর নতুন জুতাগুলি দিয়ে একজোড়া ওইখান থেকে পুরনো জুতো নিল আর কি। তারপর হাঁটতে 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 খুব রৌদ্র। ও ভাবছে ইস, এখন যদি একটু হ্রদের কিনারে কোথাও যাওয়া যেত, একটু ঠান্ডা জায়গায়। যেই ভাবার সঙ্গে সঙ্গে ও হ্রদের কিনারে। ও আবিষ্কার করলো ওই যে জুতাওয়ালা ওকে যে জুতোগুলো দিয়েছে, এই জুতোটা আসলে ইচ্ছা পূরণের জুতো। এটা দিয়ে সে সারা পৃথিবী ঘুরতে পারে এখন। হ্যাঁ, তো এই গল্পটার মধ্যে বিশাল মেসেজ আছে। আর এই গল্পটা আমরা ম্যাজিক রিয়েলিজম নিয়ে এখন এই শতকে এসে কথা বলছি, কিন্তু ম্যাজিক রিয়েলিজম তো অনেক আগে আছে। আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামায় আছে। হ্যাঁ, এটা এই ম্যাজিক রিয়েলিজম যে পাশ্চাত্য যেটা আজকে বিজ্ঞাপিত করে, এগুলো অনেক আগের থেকেই মানে আমাদের এখানে। আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি আমরা। তোমার এই ভ্রমণ অভিজ্ঞতার মধ্যে এমন কি ঘটনা যেটা এখনো মনে পড়লেই তোমার হাসি ওঠে বা বহুদিন মনে থাকবে? না, হাসি ওঠে মানে বুঝলাম না। ধরো আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, এমন কিছু ঘটনা ঘটে যেগুলো হাসির উদ্রেক করে, খুব মনে থাকার মতো মজার ঘটনা। মনে থাকার মতো অনেক ঘটনাই আছে, যেমন তীর্থঙ্কর। আচ্ছা, ও আমার সঙ্গে একবার বাংলাদেশ ভ্রমণে গেছে। তো আমরা নদী ভ্রমণ করছি, সারা রাত্র লঞ্চে থাকবো। সেদিন ছিল পূর্ণিমা রাত্র ঘটনাচক্রে। আচ্ছা। তো আমিনরা বাইরে বাতাস বেশি, ওরা ভিতরে, আমি জাহাজের খোলা ডেকে বসে আছি। তো তীর্থঙ্কর কতক্ষণ পর পর আমার কাছে আসে। ওর ওই মোবাইলের আলোতে দেখি ওর নানান মুখের এক্সপ্রেশন। আচ্ছা। হ্যাঁ, কখনো হাসা ভাব, কখনো কাঁদা কাঁদা ভাব। আমি তো বিরক্ত হচ্ছিলাম, আবার ওর এক্সপ্রেশন দেখে আমার মজাও লাগছিল। হ্যাঁ,
তারপর ঘটনাটা যেটা হয়, তীর্থঙ্কর আসলে ওই সময়ে ওই দিন ওই মুহূর্তে একটি মেয়ের প্রেমে পড়ে, এবং যে মেয়েটা আর আজকে ওর স্ত্রী আর কি। আচ্ছা, এটা এটা হচ্ছে ওই ভ্রমণের মধ্যরাতের ঘটনা। মধ্যরাতের ঘটনা। তার মানে ওই সূত্রপাতটা ওই মেঘনা। হ্যাঁ, এবং ওকে আমি বলছিলাম বর্ডার ক্রস করার সময় যে বর্ডার ক্রস হওয়ার পর কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই, কারণ তুমি তো অবধারিত মার খাবা। এবার ব্রজেন্দ্র কুমার সিংহ যখনই তোমার সাথে দেখা হতো তোমার কাছে বলতো বিনা পয়সা হবে না, মাগনা হবে না, টাকা দাও। এরকম টাকা দাওনি? না, ঘটনা হচ্ছে উনি মজা করতেন আর কি। হুম। ব্রজেন্দা, আচ্ছা এইটা তো বুঝতেছি না ব্যাপারটা কি, বলে এইভাবে না, টাকা ছাড়ো টাকা ছাড়ো। তারপর উনি বলতেন টাকাটা হলো তো মজা আর কি, মজা করা আর কি, যে পয়সা ছাড়ো, পয়সা ছাড়া তো এগুলো হয় না। ব্রজেন্দা খুব খুব মজার মানুষ ছিলেন, মানে ভীষণ ভীষণ মজার, এবং খুব উইটি ছিলেন, আচ্ছা। খুব উইটি। একবার আমাদের যে শুভদীপ দেব, হুম। ও আমার এখানে গেছে, ও 11টা নাগাদ আমার অফিসে গেছে। যাওয়ার পর ওকে আমি কাগজে লিখে দিলাম ব্রজেন্দ্র কুমার সিংহ, আশ্রম রোড, ফোন নাম্বারে, তো যাও, তোমার সঙ্গে বিকালে কথা হবে। শুভদীপ কাগজটা নিয়ে বেরিয়ে গেল। তো বিকেল 5টার সময় আমার হঠাৎ মনে পড়লো যে ওরে যে আমি পাঠাইলাম, তো কোনো খবর নাই। খবরটা নিয়ে দেখি, তখন মোবাইল টোবাইল নাই আর কি। তো আমি ব্রজেন্দার এখানে গেলাম। ব্রজেন্দার বাড়ির অন্তত 200 মিটার দূর থেকে দেখি হো হো হি হি শোনা যায় ওদের দুইজনের। আচ্ছা। তারপর আমি গিয়ে ঢুকলাম। তো আমি ঢুকার সঙ্গে সঙ্গে ব্রজেন্দা বললেন, ভাই পয়সা ছাড়ো, তুমি একটা লোক পাঠাইছো, এই লোকের খরচ আছে না, ওর লাঞ্চ করলো, এখন সে টিফিন নিতেছে, একটু পরে হয়তো ভাত খামো, এটা তো আমি একা পারতেছি না। এই হচ্ছে ব্রজেন্দা আর কি। একদম শেষ মুহূর্তে তোমার আরেকটা পছন্দের কবিতা শুনে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। সবই পছন্দের, তোমার ভালো লাগা এর মধ্যে একটা কবিতা আমরা শুনব। কি স্মৃতি থেকে বলবে? আর স্মৃতি থেকে এটা আমার পছন্দের একটা কবিতা বলি। এইটুকু রোদ নিয়ে পালিয়েছে পাখি, আর আমি তার ছায়া খুঁজে খুঁজে হয়রান। কি আর করার থাকে বলো, সেরে নেই মৌন স্নান। উড়ে গেছে পাখি ধর্ম তার সহজাত, ইতস্তত ভাসি লঘু ছায়া পরিসরে। আমি কি দক্ষিণে যাব, জন্মাবধি ডুবে আছি এই সরোবরে। আত্মবিস্মৃত পাখির উড়ে যাওয়া ডানা, পালকের আগুন তার ছুঁয়েছে সকাল। তারপর এই ছায়া আমার দাহিকা, জন্মলব্ধ মুদমুদে ভাসে ইহকাল। বাহ। সবাইকে আবারও বলবো যে প্রদীপ মজুমদারের মতো একটা বন্ধু থাকলে আর কিছু বিশেষ দরকার হয় না। আমি গর্বিত তুমি আমার বন্ধু। আজকের এই আলাপচারিতায় আমাদের অনেক ব্যাপারই উঠে আসছে, আরো অনেক কথা বলার বাকি রয়ে গেছে। তোমার কবিতার বইগুলো নিয়ে সেইভাবে ডিটেলসে কথা বলার সুযোগ হয়নি। সুযোগ থাকলে আমরা আরো একদিন বসবো। অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। ভালো থেকো অনেকদিন, আর এমনই বন্ধুবৎসল থাকো। আর একটা আর্জি রাখলাম, তুমি আমি একসাথে জম্পুই পাহাড়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।